হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ওম स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। সকলকে শুভ সন্ধ্যা। আজকে মূলত যে অংশটা আমাদের বাকি আছে, ওই সম্বোধনের কিছু গল্প আছে, হয়তো ওইটা একটা পড়ানো বাকি আছে। বাদ বাকি আমাদের মোটামুটি যে সিলেবাসটা আছে ওটা কমপ্লিট হয়ে যাবে। সেই জন্য আপনাদের যদি কিছু ডাউট থাকে, যেরকম আমাকে সাদিকা ম্যাম কিছু ডাউট পাঠিয়েছিলেন, ওইটার সম্পর্কে আলোচনা করব। তা বাদে আপনাদের যদি কিছু থাকে, প্রশ্ন জানার কিছু থাকে, তাহলে সেটা আমাকে বলতে পারেন। তার সঙ্গে সঙ্গে যদি বাকি চন্দন স্যার আর অমিত স্যার যে অংশটা পড়িয়েছেন সেখানেও যদি কিছু ডাউট থাকে, বা স্যার এতটা হয়েছিল তারপর থেকে যদি আরেকটু কিছু অন্য কিছু আছে সেটা যদি বলেন, তাহলে সেটাও আমরা আলোচনা করতে পারি, কোনো রকম অসুবিধা নেই। ঠিক আছে? আচ্ছা, সপ্তমী বিভক্তি আমরা পড়ে নিয়েছিলাম, সম্বোধন আমরা পড়ে নিয়েছিলাম। সম্বোধনের কিতে যাবো, কোথায় যাবো? দাঁড়ান তো। দুই, তিন, চার, ঠিক আছে। এখানে যেটা আছে, যে অংশটা রয়েছে সম্বোধনের কিভাবে ব্যবহার, তার উপর বেশ করে একটা গল্পের মতো রয়েছে, ছোট্ট গল্প। গল্প নয়, এটা একটা সংলাপ। সেই সংলাপটা একটু দেখবো। ঠিক আছে? আচ্ছা, এখানে অনেকগুলো ক্যারেক্টার আছে, আমাদের কাছে এত লোক নেই, তো আমরা সেই জন্য কি করব, মেন গুরু আর ছাত্র বা ছাত্রের সঙ্গে সঙ্গে যে অংশগুলো আসবে সেগুলো অ্যাড হতে থাকবে। গুরু হয়ে গেলেন সাদিকা ম্যাম হয়ে যান, ছাত্রাহা হয়ে যাও উজানি। তারপরে যে অংশগুলো আসবে বাদ বাকি সেগুলো কেউ আমাদের সৌহার্দ্য পড়ে দেবে বা আমি পড়বো, অসুবিধা নেই। ঠিক আছে? ঠিক আছে স্যার। হুম। টেক্সটার নাম হচ্ছে প্রশ্ন মঞ্চহা, মানে প্রশ্ন যেখানে করা হচ্ছে আর কি। আচ্ছা, পড়ুন সাদিকা ম্যাম। গুরু। ভোः ছাত্রাः आगच्छत अद्य प्रश्नमञ्चकार्यक्रमम् आयोजयामः। আয়োজয়ামা, বোঝা গেছে অর্থ। হো হো ছাত্রা, এখানে একটা জিনিস বলা, যে যখন আমরা সম্বোধন করি, সম্বোধনটা স্পষ্টভাবে বোঝানোর জন্য, এমনি তো দেখুন আমরা যখন ডাকছি আমরা হো হো হে এইরকম বলি না, কিন্তু স্বাভাবিকভাবে সংস্কৃতে স্পষ্ট করার জন্য যে হ্যাঁ এটা সম্বোধনী, যে কোনো বহু বচন আর এক বচনের ক্ষেত্রে যদিও ওটা সেন্স বাক্য থেকে বোঝা যায়, তবুও আরো ক্লিয়ার করার জন্য ওখানে এই ভো হো, আই, হালা, প্রাচীন সে বিজ্ঞান শাকুন্তলম প্রভৃতিতে যে গল্প টল্প আছে সেখানে হালা শাকুন্তলে এরকম করে হালা সম্বোধন করা হয়। হো হো, হে, আই, আই গিরি নন্দিনী ইত্যাদিতে এইরকম ধরনের কিছু সম্বোধন সূচক পদ রয়েছে। ঠিক আছে? তো এগুলো দেখে সহজেই বোঝা যায়। তো গুরু বলছে ছাত্রদেরকে, ছাত্রা বহু বচন আছে, হ্যাঁ, আগচ্ছত, এসো, আদ্য প্রশ্নমঞ্চ কার্যক্রম আয়োজয়ামহ, আজকে আমরা প্রশ্ন মঞ্চ কার্যক্রম করব। ঠিক আছে? মানে মঞ্চ বলতে এখানটাতে বলা হচ্ছে একটা সবার মতো, যেখানে খালি প্রশ্ন উত্তর ইত্যাদি নিয়ে ডিসকাশন হবে। আচ্ছা, ছাত্রা জানি পড়ো। एवम् अस्ति गुरु गुरौ গুরু, उत्तमः গুরু লেখা আছে। गुरौ লেখা আছে। হ্যাঁ, গুরু।
কারণ গুরু শব্দের সম্বোধনে গুরু। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, এবং गुरु হুম उत्तमः अयं प्रस्तावः হুম, वयं सर्वे सज्जाः स्मः ঠিক আছে, এই প্রস্তাবটা উত্তম প্রস্তাব, আমরা সকলেই সহ্য মানে সিদ্ধ আছি। তারপরে সাদিকা ম্যাম। अस्तु तर्हि अहं यं छात्रम् उद्दिश्य प्रश्नं पृच्छामि स एव उत्तरं ददातु। দাদা, অস্তু, ঠিক আছে, অস্তু শব্দটা সমর্থন, ঠিক আছে, ইয়েস এই অর্থটা বোঝানোর জন্য। তাহলে আমি যাকে উদ্দেশ্য করে প্রশ্ন জিজ্ঞাসা করব, তাহলে সেই উত্তর দিক ছাত্রাः। अस्तु आचार्य यथा आदिशति भवान् तथा वयम् आचरामः ঠিক আছে, আচার্য, এখানে আচার্য অকারান্ত পুংলিঙ্গ শব্দ, তার সম্বোধনে হে আচার্য, হে আচার্য, ঠিক আছে, ঠিক আছে, অস্তু আচার্য যথা আদিশতি ভবান, আপনি যেমন আদেশ করছেন আমরা সেরকমই করব। এখানে উজানি একটা জিনিস জানো, এগিয়ে ছাত্রাহা লেখা আছে, হ্যাঁ, তুমি একা বলছো এখানে আমাদের সুবিধার জন্য, কিন্তু ছাত্রাহা বলতে বহুবচন, ঠিক আছে। হুম, हाँ सर আচ্ছা, ঠিক আছে। রবি, কোথায় গেল আমাদের রবি? সৌহার্দ্য পড়ো। গুরুপত্নীনাম অভিলক্ষ্য অভিলক্ষ্য মাতাহ মানে হচ্ছে গুরু পত্নীর দিকে তাকিয়ে, বা অভিলক্ষ্য মানে তাকে উদ্দেশ্য করে, কি বলা হলো পড়ো। মাতাহ ভবতি অপি अस्माभिः सह प्रश्नमञ्च का गृहाणतु গৃহণাতু, गृह्णातु প্রশ্ন না না, এখানে অনেকটা আছে না, প্রশ্ন মঞ্চ কার্যক্রমে, পড়ো। मातः भवति अपि अस्माभिः सह प्रश्नमञ्चे कार्यक्रमे भागं गृह्णातु গৃহণাতু, ঠিক আছে। गृह्णातु सर মাতৃ প্রাতিপদিক, সেখানে সম্বোধনে মা তাহা, হ্যাঁ, তো মা তাহা, মা সম্বোধন করে, গুরু পত্নীকে মা বলা হয়, মায়ের মতো মা সম্বোধন করে আপনিও আমাদের সঙ্গে প্রশ্নমঞ্চ কার্যক্রম যেটা আমরা করতে যাচ্ছি সেটাতে আপনার অংশগ্রহণ করুন। আচ্ছা, আমি গুরু মাতা, অস্তু পুত্র আহমপি পশ্যামি প্রশ্নমঞ্চ কার্যক্রমঃ কীদৃশः ভবতি ইতি। আচ্ছা, ঠিক আছে পুত্র, আমিও দেখছি প্রশ্নমঞ্চ কার্যক্রম কিভাবে হয়, আমিও দেখছি, ঠিক আছে, মানে আমিও তাদের সম্মিলিত হচ্ছি। আচ্ছা, গুরু। अस्मिन् হুম, तं वद गणेशोत्सवः कदा भवति? গণেশোৎসবः কদা ভবতি, ঠিক আছে। যশস্বিন, দেখুন এখানে, কবে হয়েছিল? যশস্বিন। হুম, যশস্বিন এটাই প্রাতিপদিক, ছেলেটার নাম হচ্ছে যশস্বী, একজন ক্রিকেটার আছে না যশস্বী জয়সওয়াল, তো তার প্রাতিপদিক কি হবে? যশস্বিন। এখন যশস্বিন হচ্ছে গিয়ে প্রাতিপদিক, সম্বোধনে কি চলে? যশস্বিনই চলে, হে যশস্বিন, হে যশস্বিনও, হে যশস্বিনা, ঠিক আছে, মানে গুণিন, যেমন গুণিন, ঠিক আছে, অনভাগন্ত শব্দ। হ্যাঁ। তো তাকে বলা হচ্ছে তম বাধা, তুমি বলো, গণেশোৎসব কদা ভবতি, গণেশ ঠাকুরের পুজো কখন হয়? তব। এবারে যশস্বী বলছে, হ্যাঁ সৌহার্দ্য বলো, যশস্বী উত্তর দাও। गुरुदेव গুরুদেব না, গুরুদেব। गुरुदेव गुरुदेव गणेश उत्सवः भद्रपद शुक्ल चतुर्थीयां भवति। হ্যাঁ, তো বলছেন যে গণেশোৎসব কখন হয়? ভাদ্রপদ, ভাদ্রপদ মানে ভাদ্র মাসে শুক্ল চতুর্থীতে। দুটো পক্ষ আছে, শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ, আর ভাদ্রপদ হচ্ছে একটা নক্ষত্রের নাম, যেই নক্ষত্রে সূর্য থাকলে আমরা হলো ভাদ্র মাস বলি। তাহলে ভাদ্রপদ শুক্ল চতুর্থীতে মানে পূর্ণিমার সময়টাতে, অমাবস্যা পেরিয়ে 4 দিন পরে গণেশ চতুর্থী পুজো হয়, সেটাকে আমরা গণেশ চতুর্থী বলি বা গণেশ পুজো হয়, ঠিক আছে, এটা হচ্ছে তার সময়। নেক্সট। উত্তরং সমীচীন। সমীচীনম, সমীচীনম, উত্তরম সমীচীনম, মানে উত্তরটা ঠিক। ঠিক। গৌরী তম বদ কালিদাস বিরচিতস্য প্রসিদ্ধস্য নাটকস্য নাম কিম? কিম, এখানে কি হলো? গৌরী, দেখুন দীর্ঘ ইকারান্ত প্রাতিপদিক, নদী শব্দের মতো,
ঠিক আছে, হুম সম্বোধনে গৌরী হ্রস্ব হয়ে গেছে। আচ্ছা গৌরী বলো এবারে, সৌহার্দ্য তুমি গৌরী। না উজানি আচ্ছা উজানি আচ্ছা আচ্ছা, গৌরী হয়ে আমাদের যায়। উজানি বলো, গৌরী। श्रीमन् अभिज्ञानशाकुन्तलम् অভিজ্ঞান শাকুন্তলম, ঠিক আছে। শ্রীমান, দেখুন অস্তু, হ্যাঁ এখানটাতে একটা, হ্যাঁ শ্রীমান এই যে আছে অংশটা, এই অংশটা দেখুন, এখানটাতে প্রাতিপদিক কি হবে? শ্রীমৎ। মত শ্রীমত। এটা কার মতো চলে? ভগবত। ভগবত শব্দ কেমন চলে? ভগবান, ভগবন্তৌ, ভগবন্তঃ। এটাও আচ্ছা চলে প্রথমাতে শ্রীমান, শ্রীমন্তৌ, শ্রীমন্তঃ। সম্বোধনে যখনই চলে এলো এটা হয়ে গেল, সেখানে হয় ভগবান, হে ভগবান। এখানে হয়ে গেল হে শ্রীমান। ঠিক আছে, হুম, বোঝা গেছে? হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। অস্তু উত্তমম হুম শ্রীপতে হুম তং বদ হুম বেদাহ কতি সন্তি। হুম এবারে বলো, সৌহার্দ্য বলো। श्रीपतिः महोदय वेदाः মহোদয় चत्वारः महोदय वेदाः चत्वारः सन्ति। ঠিক আছে, ওর অর্থ বোঝা যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ উত্তমম, বেদ কটা বেদ কটা, কতি শ্রীপতি। প্রাতিপদিক কি হবে? কোনটা? শ্রীপতের প্রাতিপদিক বলো। श्रीपति ও শ্রীপতে শ্রীপতি। শ্রীপতি, ঠিক আছে। ইকারটা একার হয়ে যায়। এই হুম, যে আমি সেদিন কিছুদিন আগে একটা ক্লাসে বলছিলাম, ইকার আর উকারের একটা বৈশিষ্ট্য আছে। ইকার উকারের যখন তাদের মধ্যে কিছু বিকার ঘটে, সেই বিকারগুলো এরকম ধরনের হয়। ইকারটা হয় একার হয়ে যাবে, অথবা ইকারটা ইকার হয়ে যেতে পারে। ঠিক আছে, আর ওকার যেটা সেটা উকার হয়ে যাবে, মানে উকার যেটা সেটা ওকার হয়ে যাবে বা বকার হয়ে যাবে। এই বিকারগুলো তার মধ্যে হয়। ঠিক আছে, যেরকম গুরু গুরবো এরকম হয়ে যায়, আপনারা দেখেছেন। হুম, হুম। ঠিক আছে, এইরকম আর কি। যাই হোক, এগুলো না পড়তে পড়তে হবে খুব, যে একদম মনে রেখে অনেক কিছু এইগুলো পারবো না, তো পাচ্ছি না। হুম স্বাভাবিক। सर বলুন। सर वो सब तो संधि है शायद। हाँ संधि है, लेकिन उसका विकार ऐसा ही होता है। जब हमको अच्छा ये जैसे हमने गुरु प्रातिपदिक पढ़ा है, उसका अगर रूप बनाएंगे तो षष्ठी सप्तमी द्विवचन में गुरु गो हो, तो उकार का क्या हो गया? बकार हो गया। वही मैं बता रहा हूँ कि अगर उसको हमें कन्वर्ट करना है तो मतलब ये कहीं हमें बकार दिखे तो ऐसा समझ लीजिए कि वो उकार का ही है, या ऐसे अगर कहीं पर गुरु दिखे तो संबोधन में, तो समझ लेना चाहिए वो गुरु का ही है। ठीक है, ऐसे जैसे यहाँ पर पति है, श्रीपति, तो किसका होगा? इसका ना संबोधन में श्रीपते दिख रहा है, तो उसका प्रातिपदिक क्या हो सकता है? श्रीपति होना चाहिए। श्रीपति गुरु पढ़िए। ठीक। হুম। সাধু শ্রীপথে সাধু শ্রীপথে সাধু সত্যম উত্তরিতম हम्म সম্ভ সম্ভ তম বদ শ্রুতি ইতি শব্দস্য কহ অর্থঃ। अर्थ, ঠিক আছে। গুরু এবারে জিজ্ঞেস করলেন সাধু শ্রীপতে, সাধু মানে ভালো, খুব ভালো বলেছো, ভালো। মানে সঠিক বলেছো। সাধু সত্যম উত্তরিতম, সত্য বলেছো, ঠিক বলেছো। শম্ভু, এবারে শম্ভু নামক একজন আছে, তাকে জিজ্ঞেস করা হচ্ছে আপনি বলুন, তুমি বলো, কি বলো? শ্রুতিহি ইতি শব্দস্য কহ অর্থঃ। শ্রুতিহি ইতি শব্দস্য কহ অর্থঃ। আচ্ছা, শ্রুতি, হ্যাঁ ये পড়ো। নাম কি আমাদের? সৌহার্দ্য। किञ्चित् विचिन्त्य स्वागतम्। হুম हे भगवान्, कठिनः प्रश्नः एषः। आचार्य, अहं न जानामि। আহম না জানামি। ঠিক আছে, ব্যাকরণের মধ্যে যেটা আছে ওটা কি বলছে? কিঞ্চিত বিচিন্তিয়া স্বাগতম, কিছুটা চিন্তা করে নিজেই বলছে। কি বলছে? হে ভগবান, হায় ভগবান, কঠিনः প্রশ্নः এষः, এটা আমাকে একটা কঠিন প্রশ্ন করে দিয়েছে। আচার্য, অহম না জানামি, আমি উত্তর জানি না। হে আচার্য, আমি উত্তর জানি না। আচ্ছা, গুরু এবারে বলুন। তেজস্বিন তং হুম জানাসি কিম। হুম তেজস্বী, তেজস্বী, মধুমিতা এসে গেছে। হ্যাঁ মধুমিতা ম্যাম পড়ুন, তেজস্বী তেজস্বী। কি লেখা আছে? আচ্ছা করছি। ওইটা খুলি, ওখানে বুঝতে পারি না, ছোট ছোট।
লেখাটা তো বলছি স্যার। আপনি দেখতে পেজটা একবার পাচ্ছেন? হ্যাঁ, বলুন। পেজটা একবার বলবেন স্যার? পেজ আহ, স্ক্রিন আমি বলছি, দাঁড়ান। ডিজিটাল পেজ হচ্ছে 282। টু এমনি হচ্ছে 264 265 book 265 265। 260 হ্যাঁ, ওই যে হচ্ছে প্রশ্ন মঞ্চ, তার সেকেন্ড পেজ চলেছে। হ্যাঁ স্যার, পেজ। আচ্ছা, উনি একটু বুঝুন ব্যাপারটা, ততক্ষণ পর্যন্ত এটা তেজস্বিটা বলো, ও জানি বলো। नहीं गुरु হুম, अहमपि न जानामि। না জানা আমি, ঠিক আছে। নাহি, দেখুন এখানে একটা প্রয়োগ রয়েছে, না হি, এটার মানে নিষেধ, নয় ন, এটাই বোঝায়। মানে এটার হি শব্দটা মূলত ব্যবহার করা হয় নির্ধারণ করার জন্য, মানে এটা এরকমই, আমি জানি না, ঠিক আছে, মানে আমি ওটা জানিই না, এরকম জোর দিয়ে বলার জন্য হি প্রভৃতি ব্যবহার করা হয়। আবার হির অনেক সময় কোনো মিনিংই থাকে না, ঠিক আছে। এখানে গুরু, এখানে বলা হচ্ছে যে না গুরু আমি এটা জানি না, ঠিক আছে। হ্যাঁ, গুরু। কাবেরী কিম তম উত্তরম বদসি। কিন্তু উত্তরম বদসি। হ্যাঁ, এবারে মধুমিতা ম্যাম বলুন। পেয়েছেন মধুমিতা ম্যাম? আপনার মিউট আছে। হ্যাঁ হ্যাঁ, সরি স্যার, মিউট আছে। হুম, কোন জায়গাটা পড়বো স্যার? আপনি একটু জোরে বললে ভালো হয়, শোনা যাচ্ছে না। কোন জায়গাটা পড়বো? এই যে কাবেরীটা। হ্যাঁ স্যার। আচার্য আহ, অহমপি ন জানামি হুম, গুরু মাতরম উদ্দিশ্য হুম, উত্তিষ্ঠ মাতঃ ভবতি এব অস্মাকং সাহায্য করতু সাহায্যম করোতু। সাহায্যম করতু। কাবেরী কি বললেন? উনি বললেন যে আচার্য আহমপি না জানামি, এটার উত্তর আমিও জানি না। গুরু মাতার উদ্দেশ্য, গুরু মায়ের দিকে তাকিয়ে, গুরু মাতার দিকে তাকিয়ে বা তাকে উদ্দেশ্য করে, মাতঃ ভবতি এব अस्माकं সাহায্যম করোতু, আপনি আমাদের সাহায্য করুন, ঠিক আছে। गुरु वदामि अस्तु तर्हि अहमेव वदामि श्रुतिः इति शब्दस्य अर्थः वेदः इति भवति, ঠিক আছে। তাহলে আমি উত্তর বলে দিলাম, কি বললাম, শ্রুতি মানে কি, বেদ, ঠিক আছে, আপনারা জানতেন। এবারে গুরু পড়ুন। সুরিত তম বদ হুম, বেদেষু কহ বেদঃ লোকবেদ ইতি নাম্না প্রসিদ্ধঃ অস্তি। হুম, বেদেষু কাহ বেদः লোকবেদः, মানে লৌকিক ইতি বেদ বলে নাম্না, প্রসিদ্ধ, মানে লোকে ব্যবহৃত হয় সবচেয়ে বেশি, এরকম অর্থ, ঠিক আছে। মানে বেদের মধ্যে কোনটা লোকবেদ বলে লোকবেদ প্রসিদ্ধ। নামে প্রচলিত। এবারে এখানে সুহৃদ শব্দ আছে, হ্যাঁ, প্রাতিপদিকটাও সুহৃদ, হ্যাঁ, সুহৃদ তার নামই সুহৃদ, ওকে। হ্যাঁ, সৌহার্দ্য পড়ো। না হ্যাঁ, জানামি এই আচার্য। নামগুলো কিন্তু সব শব্দরূপী আছে, তেজস্বিন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এগুলো ওইটার জন্যই তো দিয়েছে। হুম, না জানাম, এগুলোর অর্থ আছে। সুহৃদ মানে হচ্ছে বন্ধু। এবারে আমরা কি করি, অনেক সময় ওই নাম রেখে দিই না লোকের, সেই রকম আর কি। এখন আপনি যদি একজনের নাম আপনি দিয়ে দিয়েছেন, পিন্টু, চিন্টু, রিন্টু দিয়ে দিয়েছেন, তাহলে ওরকম ভাবে ওই শব্দগুলো যেরকম থাকে এরকম সেই রকম ভাবে এগুলো দেওয়া আছে। কারো নাম সুহৃদ আছে, কারো নাম সাধু আছে, এরকম আর কি। যাই হোক, তো না জানা আমি আচার্য, আমি জানি না গুরু। তাহলে সাধু তর্হি তম বদ। একজনের নাম সাধু, তাকে জিজ্ঞেস করা হচ্ছে, তাহলে তুমি বলো সাধু। সাধু কি ব্যাপার, এটা উত্তর কি হবে? আচ্ছা, সাধু কি হবে? মধুমিতা ম্যাম, সাধু। হ্যাঁ, অর্থ অথর্ববেদস্য লোকবেদ ইতি নাম প্রসিদ্ধম। অথর্ববেদস্য লোকবেদ ইতি নাম প্রসিদ্ধ। হ্যাঁ, অথর্ববেদেরই অপর নাম হচ্ছে লোকবেদ, ঠিক আছে। আচ্ছা, এবার গুরু বলুক। উত্তরং সমীচীনম অস্তি।
হুম। সর্বান অভিলক্ষ্য মানে সকলের দিকে তাকিয়ে সাধু বিদ্যার্থী না, এই সাধুটা সাধু মানে নাম নয়। হ্যাঁ, এইটা হচ্ছে গিয়ে হ্যাঁ, সাধু, সেই সাধু। ভালো ভালো হ্যাঁ। তোমরা বিদ্যার্থী না হয় সাধু পরম না, ইদানিং। এখানটাতে ওই যে এটা বোল্ড করেছে, ভুল করে বোল্ড করেছে, ওটা এটাও কিন্তু ভুল নাম, আছে। ও ওটা নাম নয়। নাম হবে না, নাম হলে এখানে সম্বোধন হতো। আচ্ছা আচ্ছা, ও ওকার হতো সাধু। ভুল করে দিয়েছে, এটা বোল্ড করা উচিত হয়নি। সাধু বিদ্যার্থী না, সাধু মানে ভালো, তোমরা ঠিক বলেছো, ভালো। ভালো। এইটা এখানে ভুল করে এই বোল্ডটা হওয়া উচিত নয়। পড়ো। পরম ইদানিং সায়ন সায়নকালः সায়ংকালः সায়নকালः সঞ্জাতः अस्ति হুম। মানে সন্ধে আগত। হ্যাঁ। অতঃ প্রশ্নমঞ্চ কার্যক্রমম অত্রৈব সমাপয়ামः। হুম। সন্ধ্যা বন্দনাদি কর্মসু চ ব্যাপৃতাः ভবেম। হুম। ভারতীয় পরম্পরায়াः লক্ষণম अस्माकं परमं कर्तव्यं खलु। হ্যালো, ঠিক আছে। পরমিদানীম মানে এই সবেই সন্ধ্যা চলে এসেছে। অতঃ পরা প্রশ্নমঞ্চ কার্যক্রম অত্রৈব সমাপয়ামः। আমরা এখন তাহলে এখন প্রশ্নমঞ্চ কার্যক্রম বন্ধ করব। সন্ধ্যা বন্দনাদি কর্মসু চ ব্যাপৃতাः ভবামः। ব্যাপৃতাः মানে নিযুক্ত করব নিজেদের। কোন কাজে নিযুক্ত করব? সন্ধ্যা বন্দন প্রভৃতি কার্যক্রমে আমরা নিজেদেরকে নিযুক্ত করব। ভারতীয় পরম্পরায়াः রক্ষণম अस्माकं परमं कर्तव्यं खलु। ভারতীয় পরম্পরা রক্ষণ করা হচ্ছে আমাদের মানে শ্রেষ্ঠ ধর্ম, তাই না? একটু দাঁড়ান তো। আচ্ছা, ছাত্রাহ তারপরে যথা দিশতি গুরু। ঠিক আছে, এই অংশটা বোঝা আমার গেছে? শুনতে পাচ্ছি না। হ্যাঁ, বুঝানি। ছাত্রাহ খুব ভালো লাগছে আজকে, হ্যাঁ, তাই তো? আদিশক্তি গুরু গুরু। তখন থেকে ওয়েট করছি। আচ্ছা, গুরু যেমন আদেশ করেন, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা অংশ এসেছে ভালো, অথর্ব বেদস্য লোক বেদঃ। হ্যাঁ, জানতাম না স্যার আমি। হ্যাঁ, কিসের জন্য বলা হয় এটাকে অথর্ববেদকে লোকের বেদ? দেখুন, লোকে যে সমস্ত অথর্ববেদ হচ্ছে এমন একটা বেদ যেখানে লৌকিক বিদ্যা সম্পর্কে আলোচনা করা হয়েছে। লৌকিক বিদ্যা মানে কি? লৌকিক বিদ্যা বলতে অথর্ববেদের মধ্যে আয়ুর্বেদ শাস্ত্র, যেগুলো মানুষের উপকারে বিশেষ করে। আপনি হ্যাঁ, একটা ঋগ্বেদ পড়লেন, সামবেদ পড়লেন, এগুলোর মন্ত্রের প্রভাব আছে। এখানে আপনাকে অলৌকিক যে জিনিসগুলো আপনি চিন্তা করতে পারেন যে আমি এগুলো বাড়িতে দেখিনি, তো আমি তো কোনোদিন দেখিনি, ইন্দ্রকে তো দেখিনি। ওখানে ইন্দ্রের শক্তির কথা বলা হচ্ছে, ইন্দ্রের পরাক্রমের কথা বলা হচ্ছে ঋগ্বেদে, সামবেদে, যজুর্বেদে। শিব সংকল্প সূক্ত আছে, শিবের স্তুতি কিভাবে করতে হবে বলা হচ্ছে। এই মন্ত্রগুলো পাওয়ারফুল, মন্ত্রের শক্তি রয়েছে, সবকিছু ঠিক আছে। কিন্তু লোকে কাজে লাগবে আমি তো ডাইরেক্ট দেখতে পাচ্ছি না যে এটা খেলে আমার এই উপকার হবে, এইটা খেলে আমার এই উপকার হবে। এই সমস্ত বিষয়গুলো যেগুলো সমাজ চলে, যেগুলোর উপর ভিত্তি করে, সেই জিনিসগুলো কোথায় বর্ণিত আছে? সেইগুলো আছে অথর্ববেদে।
আর অথর্ববেদ কেবল সমাজের ভালো জিনিসগুলোকে বোঝায় এরকম ব্যাপারটাও নয়। অথর্ববেদ কারো ক্ষতি করতে চাইলে ক্ষতিও করতে পারে, কারো ভালো করতে চাইলে ভালো করতে পারে। মানে অথর্ববেদের মধ্যে বিভিন্ন ধরনের বিদ্যার সমাবেশ রয়েছে, যেখানে আয়ুর্বেদ বিদ্যা, অস্ত্রবিদ্যা প্রভৃতি জিনিসগুলো রয়েছে, মানে ভালো জিনিসগুলো রয়েছে। অস্ত্রবিদ্যা, সর্পবিদ্যা প্রভৃতি অংশগুলো, কারো ধরে নেন সাপ কামড়ে দিয়েছে, তাহলে ওখান থেকে কিভাবে তাকে করা যাবে, যেগুলোকে আমরা মানে বর্তমান দিনে আমরা যেগুলোকে বলি যে গুণিনেরা ওগুলো জানে, ওগুলো ঠিক ভালো জিনিস নয়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এক সময় যখন চিকিৎসা শাস্ত্রটা এত উন্নত হয়নি বা সবার কাছে কাছে চিকিৎসক ছিল না, তখন কিন্তু এই বিদ্যাগুলোই কাজে লেগেছে, যেগুলো খুব শ্রদ্ধার সঙ্গে করা হয়েছে। তো সেই সমস্ত বিদ্যাগুলো সমাজের উপযোগী বলে সেগুলোকে অথর্ববেদে বর্ণিত থাকার কারণে তাকে লোকবেদ বলা হয়। বোঝা গেছে? হুম। ওকে, আচ্ছা, এই বিষয়ে কোনো প্রশ্ন, কোনো শব্দের অর্থ বোঝা যায়নি বা কিছু? নেক্সট প্যারাগ্রাফে আমরা যাচ্ছি, মানে নেক্সট গল্প তারপরে। আচ্ছা, এখানে প্রশ্ন রয়েছে, আপনারা একটু করবেন নিজেরা। নেক্সট পেজে অভ্যাস 105-এ এই যে এখানে কয়েকটা সুভাষিত রয়েছে, যেগুলোতে সম্বোধনের প্রচন্ড ব্যবহার রয়েছে। গঙ্গা স্তোত্র থেকে একটা, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, এগুলো সবগুলো সম্বোধন পদ, যেগুলোতে দেবীদের দেবতাদের স্তুতি থাকে মূলত, সেগুলোতে এই সম্বোধন পদের অনেক ব্যবহার থাকে। ঠিক আছে? শঙ্কর মৌলি বিহারিণী বিমলে মমমতি রাস্তাম তব পদ কমলে, বিমলে, বিহারিণী, এগুলো হচ্ছে কি সম্বোধন। এটা আবার সম্বোধন নয়, এটা সম্বোধন নয়, এটা সপ্তমী। ভো ভুবনেশ্বরী পুণ্যে ধন্যে দেবী দেবময়ী মুনিবর কন্যে মুনিবনা বন্দিয়ে, তাহলে এগুলো হচ্ছে সবগুলো সম্বোধন। আচ্ছা, একটু ধরুন।
হ্যালো। আচ্ছা, তাহলে এইরকম ভাবে এগুলোতে প্রয়োগ দেখতে পাচ্ছি। নেক্সট, কথায়াম সপ্তম সম্বোধন প্রয়োগ, একটা এবারে গল্প রয়েছে, যে গল্পতে সম্বোধনের ব্যবহার রয়েছে অনেকটা। প্রভু ভক্ত গর্ধভঃ, ঠিক আছে, এই গল্পটা রয়েছে, এই গল্পটা আমরা পড়ি। প্রভু ভক্ত গর্ধভঃ, মিনিং বুঝতে পারছেন? আচ্ছা, মধুমিতা ম্যাম শুরু করুন। হ্যাঁ স্যার। বারাণস্যাং কূর্পদকটকः নাম রজকः নিবসতি স্ম। হুম সহ যদা নবপরিণীতয়া সপত্ন্যা সহ হুম স্ম তদা বিবাহ সময়ে পত্ন্যা আনীতানি উপায়নদ্রব্যাণি অপহর্তুম কেচন চোরাः তস্য গৃহে প্রবিষ্টবন্তः। হুম তস্য রজকস্য গৃহে দ্বে পালিত পশু আস্তাম। হুম গর্দভः প্রাঙ্গণে রজ্জ্বাবদ্ধः আসীत्, হুম কিন্তু কুকুরः উন্মুক্তः গৃহপরিসরে ভ্রমণ আসীत्। হুম গৃহে প্রবিশতः চোরাन् দৃष्ट्वा গর্দভः কুক্কুটम् অবদत्, হুম সখে উচ্চৈঃ শব্দং কুরু, হুম ভবাन् শাবিন সূচয়তু ইয়ত চোরাः প্রবিশন্তः সন্তি ইতি। হুম বস্তুতः এতৎ কার্যং ভবতः বর্ততে। বর্ততে, ঠিক আছে। তো বারাণস্যাম पूर्वपरपटकः नाम रजकः निवसति स्म। पूर्वपरपटकः, রজকः মানে ধোপা, বস্ত্র প্রক্ষালন যে করে টাকার বিনিময়ে, তো সেই রজক, তার নাম হচ্ছে কুরপরপটকः, সে সেখানে বাস করতো। কোথায় বাস করতো? বারাণসীতে। সহ যদা নবপরিণীতয়া স্বপত্ন্যা সহ সুখম স্বপীতি স্ম, সে যখন নিজের মানে নতুন বধূর সঙ্গে, মানে বিয়ে করেছে নতুন, তার সঙ্গে ঘুমিয়ে পড়েছিল বাড়িতে, তদা বিবাহ সময়ে পত্ন্যা আনীতানি উপায়ন দ্রব্যাণি অপহর্তুম কেচন চোরাহ তস্য গৃহে প্রবিষ্টবন্তঃ। ঠিক আছে, তো সেই সময় কি হয়েছে, বিয়েতে যৌতুক হিসেবে বা উপহার হিসেবে যে জিনিসগুলো পেয়েছিল, তার পত্নী যে জিনিসগুলো এনেছিল, সেই জিনিসগুলোকে চুরি করার জন্য অপহর্তুম, অপহর্তুম মানে চুরি করার জন্য, তুমুল প্রত্যয় আছে এখানে। কেচন চোরাহ, কিছু জন চোর, গৃহে প্রবিষ্টবন্তঃ, গৃহে প্রবেশ করল। তস্য রজকস্য গৃহে দ্বে পালিত পশু আস্তাম, সেই রজকের বাড়িতে দুজন পালিত পশু ছিল, গৃহপালিত পশু ছিল। কে কে? গর্ধবঃ প্রাঙ্গণে রজ্জ্বাবদ্ধ আছে, তাদের মধ্যে একজন হচ্ছে একটা গাধা। সে কোথায় ছিল? সে প্রাঙ্গণে মানে উঠোনে বাঁধা ছিল দড়ি দিয়ে, রজ্জু তৃতীয়াতে রজ্জুয়া। কিন্তু কুকুরः উন্মুক্তः গৃহ পরিসরে ভ্রমণ আসিত, কিন্তু কুকুর সে খোলা ছিল, বাঁধা ছিল না দড়ি দ্বারা, সে গৃহের চারধারে ঘুরে বেড়াচ্ছিল। গৃহে প্রবিশতঃ চোরান দৃष्ट्वा গর্ধবঃ কুক্কুরম অবদৎ, আর ঘরের মধ্যে এই যে চোরগুলো ঢুকে যাচ্ছে এটা দেখে গর্ধব কুকুরকে বলল, কি বলল? সখে, সখী শব্দ, ঠিক আছে, সম্বোধনে সখে, উচ্চ। সখী, সখী শব্দ পুংলিঙ্গ শব্দ। হ্যাঁ, সখী শব্দ দুটো আছে, একটা দীর্ঘ ইকারান্ত সখী শব্দ আছে, আর একটা হ্রস্ব ইকারান্ত সখী শব্দ আছে। রস্বইকারান্তটা পুংলিঙ্গ শব্দ। হ্যাঁ, এবারে ওইটা এখানে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, আর সখী কি হয় মানে হলন্ত? হ্যাঁ, সখিন না, সখী, সখিনৌ, সখিনঃ, উম, সেটা এইগুলোই আমার খুব গোলমাল হয়ে যায়, মানে কিন্তু শব্দটা শোনার সাথে জিনিসটা আসে, কিন্তু হুম তারপর কোথাও খুঁজে না পেলে তখনই সখীর জন্য একটু পুংলিঙ্গ শব্দ আমি এই এই পেয়েছি জিনিসগুলো, বলতে। এই জিনিসগুলো আমাদেরও খুব সমস্যা হয়। কেন হ্যাঁ, সমস্যা হয়? এত বেভাস্ট জিনিস কি করে সব থাকবে ঠিক করা, খুব ইকারান্ত যে মুশকিল। সখী শব্দ আছে ওটা হচ্ছে পুংলিঙ্গ, মানে এইটা যেটা লেখা আছে ওটা পুংলিঙ্গে আছে। আচ্ছা, পুংলিঙ্গ, ব্যাস ঠিক আছে। এইবারে
এই শব্দটার রূপ সখা, সখায়ৌ, সখায়হ এরকম করে চলে, এটা একটু অন্যরকম ভাবে চলে। তারপরে আছে দীর্ঘ ইকারান্ত একটা পুংলিঙ্গ সখী শব্দ আছে, ও, দুটোই পুংলিঙ্গ। দুটোই পুংলিঙ্গ। তারপরে আছে দীর্ঘ ইকারান্ত স্ত্রীলিঙ্গ সখী শব্দ, যেটার রূপ হয় সখী, সখ্যৌ, সখ্যাহা। এটাতে কি হলো, সখা প্রথমের এক বচনে সখা রূপ চলে, এই এই ইকারান্তটাতে পুংলিঙ্গটাতে রূপ চলে সখা, সখায়ৌ, সখায়াহা। আর স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে সখী, সখ্যৌ, সখ্যাহা। বুঝতে পেরেছেন? নদী শব্দের মতো। এই দুটো হচ্ছে এদের মধ্যে পার্থক্য। ঠিক। আর সক্ষিনটা কিছু নেই, সক্ষিন শব্দ নেই। বোঝা গেছে? মানে ইন্নন্ত নেই। নেক্সট, তাহলে সখে উচ্চৈহি শব্দম কুরু, জোরে শব্দ করো। ভবান স্বামীনম সূচয়তু, তুমি প্রভুকে বুঝিয়ে দাও, এটা সূচনা, তাকে বুঝিয়ে দাও যে চোরাহা প্রবিশন্তঃ সন্তি। প্রবিশন্তঃ সন্তি মানে চোরারা ঢুকছে, চোরগুলো ঢুকছে। এখানে চোরাহা প্রবিশন্তঃ, এটা একটা শত্রু প্রত্যয়ান্ত পদ, ঠিক আছে? বহু বচনে চোরের বিশেষণ। কেমন চোর আসছে, মানে যারা ঢুকে আসছে সেই রকম চোর। কেমন চোরেরা রয়েছে, যারা ঢুকে আসছে এরকম চোর। এটা এরকম সেন্স, মানে বাক্যটার টোটাল অর্থ হচ্ছে এরকম, চোরেরা ঢুকছে। বস্তুতঃ এতৎ কার্যম ভবতঃ বর্ততে, এটাই কুকুরের কাজ, সেই জন্য বলছে তোমারই এটা কাজ, ঠিক আছে? নেক্সট, সাদিকা ম্যাম পড়ুন। তৎ শ্রুত্বা কিঞ্চিৎ বৃহস্য কুক্কুরः অবদৎ, ভ্রাতঃ মম নিয়োগস্য চর্চা ভবতা ন করণীয়া। বন্ধু কিং তম ন জানাসি যৎ ইদানীং স্বামী ময়ি পূর্ববৎ ন স্নিগ্ধতি, মহ্যম সম্যক আহারমপি ন দদাতি। অহর্নিশং তস্য গৃহস্য সুরক্ষাং বিদধামি, কিন্তু সহ মূঢ়মতি ময়া সহ নির্দয়ম আচরতি। অতঃ হে মিত্র, অহং সকর্তব্যং জানামি, ভবতঃ উপদেশস্য আবশ্যকতা নাস্তি। কি হয়েছে এর সঙ্গে? একটু মানে গৃহস্বামীরা খারাপ আচরণ করেছে। কি করেছে? এই ঘটনাটা শোনার পরে কুকুর বলল, হেসে বলল, কিঞ্চিত বিহাস্যা, বিহাস্যতে লিয়া প্রত্যয়, বি উপসর্গ পূর্বক হস ধাতুর লিয়া প্রত্যয়। তো এইটা শোনার পরে কুকুর কি একটু হেসে বলল, কি বলল? অবদৎ লংলকার, ভ্রাতঃ, ভাই, মম নিয়োগস্য চর্চা ভবতা না করণীয়া, আমার কাজের ব্যাপারে, নিয়োগ মানে হচ্ছে আমার যে কাজ, সেই কাজের ব্যাপারে তোমার চর্চা করা উচিত নয় তো। বন্ধু, বন্ধু শব্দের উকারান্ত, এটা হচ্ছে সম্বোধন। কিম ত্বম ন জানাসি, তুমি কি এটা জানো না? ইয়াদ ইদানিম স্বামী ময়ি পূর্ববৎ ন স্নিহ্যতি, যে এখন আমাকে আমার এই যে গৃহকর্তা স্বামী রয়েছে, সে আমাকে আগের মতো আর ভালোবাসে না। মহ্যম সম্যক আহারমপি ন দদাতি, আমাকে ভালোভাবে খেতেও দেয় না। আহম আহারনিশম তস্য গৃহস্য সুরক্ষাম বিদধামি, আমি সারাদিন ধরে তার বাড়ি পাহারা দেই। বিদধামি মানে করি, এটা অর্থ। সুরক্ষাম বিদধামি মানে তার বাড়িকে সুরক্ষিত করি, সুরক্ষা করি। কিন্তু সহ মূঢ়মতিহি মায়া সহ নির্দয়ম আচরতি, কিন্তু সেই মন্দমতি আমার সঙ্গে কি করে? নির্দয় আচরণ করে। অতঃ হে মিত্র, তাই বন্ধু, অহম স্বকর্তব্যম জানামি, আমি আমার নিজের কাজ জানি, আমার কর্তব্য জানি। ভবতঃ উপদেশস্য আবশ্যকতা নাস্তি, তোমার উপদেশের দরকার নেই। সৌহার্দ্য। कुक्कुरस्य एतादृश्यम् अक्षेपम् आक्षेपं श्रुत्वा स्वामी भक्तः गर्दभः अवदत्, अरे मूढमते, शृणु, यः कार्यकाले
यचते सः सः कुत्सितः कुत्सितः। सः कुत्सितः भृत्यः निन्दत्तं मित्रं च भवति। हम्म अतः अरे स्वार्थिन इदानीं स्वकर्तव्यं समाचर अनन्तरं स्वामिनं तस्य कर्तव्यविषये सचेतनं करिष्यावः इति। इति। কি বলছে, কুক্ষুরস্য এতাদৃশম আক্ষেপম শ্রুত্বা, এখন সে যে এই গৃহ স্বামীর প্রতি যে আক্ষেপ করছে, সেই আক্ষেপটা শোনার পরে স্বামী ভক্ত গর্ধভ অবদত, স্বামী ভক্ত গর্ধব কি বলল, আরে মূঢ়মতে শৃণু ইহা কার্যকালে যাচতে সহ কুৎসিতঃ ভৃত্যঃ নিন্দিতম মিত্রম চ ভবতি। যে এরকম কাজ করে, মানে কার্যকালে যখন দরকার রয়েছে তখন নিন্দা করে, স্বামীর আদেশ পালন করে না, মানে স্বামীর উপকার করে না, কার্যকালে যাচতে সহ কুৎসিতঃ ভৃত্যঃ ভবতি। তে হচ্ছে নিন্দনীয় ভৃত্য, নিন্দনীয় সেবক, নিন্দিতম মিত্রম চ ভবতি, এবং তাকে মানে কুৎসিত মিত্র হিসেবে জানো, ঠিক আছে, নিন্দুক মিত্র হিসেবে জানো, এটা হচ্ছে অর্থ। আরে এখানে আরে সম্বোধনটা দেখতে পাচ্ছেন, এটাও একটা ওই ভো হো হে প্রভৃতির মতো, এটাও একটা সম্বোধন সূচক শব্দ। আরে মূঢ়মতে শৃণু শোনো, ইহা কার্যকালে যাচতে সহ কুৎসিতঃ ভৃত্যঃ নিন্দিতম মিত্রম চ ভবতি। যে কার্যকালে, মানে যাচতে শব্দের এখানে চাওয়াই অর্থ, মানে যে কার্যকালে চায়, যাচতে শব্দের সবসময় চাওয়া অর্থ, যেরকম ভিক্ষুকঃ নৃপম যাচতে, নৃপম ধনম যাচতে, মানে ভিক্ষুক নৃপকে টাকা পয়সা চাইছে। তো ইয়ে কি করতে চাইছে, ইয়ে কার্যকালে, মানে এখন তাকে দরকার বলে তুমি বেশি করে টাকাটা নিয়ে নাও, ঠিক আছে। তাহলে এইরকম যে করে সে খুবই নিন্দনীয় ব্যক্তি হয়। অতঃ আরে স্বার্থিন, তাই হে স্বার্থী পুরুষ, ইদানীম স্বকর্তব্যম সমাচার, তুমি নিজের কাজটা করো, অনন্তরম স্বামীনম তস্য কর্তব্য বিষয়ে সচেতনম করিষ্যাবহ, এবং স্বামী যে ভুল করছে, আমাদের প্রভু যে ভুল করছেন, সেই ভুলটা তাকে অন্য সময় আমরা সেই বিষয়ে তাকে সচেতন করিয়ে দেব, কিন্তু এখন যে তোমার কর্তব্য সেটা তুমি করো, ঠিক আছে। আচ্ছা, নেক্সট উজানি বাবু পড়ো। भृत्येन कुक्कुरः अपि रुष्टः अभवत्। सः अपि गर्दभम् आक्षिपन् अवदत्, अरे मूढपशो, त्वं किं माम् एवम् उपदिशसि? स्वस्वामिनं किमर्थं न बोधयसि? यः स्वामी कार्यकाले एव भृत्यान् सम्भावयेत् सः किं प्रभुः इति ख्यातः भवति? उक्तं खलु केनचित् कविना, आश्रितानां भृतौ स्वामिसेवायां धर्मसेवने पुत्रस्योत्पादने चैव न सन्ति प्रतिहस्तकाः इति। पुनः एतादृशीम् उक्तिं श्रुत्वा गर्दभः पुनः अवदत्, अरे दुराचारिणि, किं व्यर्थं जल्पसि? वस्तुतः विपत्त्यो यः स्वामिनः उपेक्षां करोति सः पापीयान् भवति। अरे पापात्मन्, त्वं यदि स्वकर्तव्यस्य उपेक्षां करोषि तर्हि अहमेव तथा किञ्चित् आचरिष्यामि येन स्वामी निद्रायाः जागरिष्यति। एतत् उक्त्वा सः गर्दभः उच्चैः चित्कारशब्दम् अकरोत्। तेन चित्कारशब्देन रजकस्य निद्रा भग्ना। शब्दं श्रुत्वा चोराः अपि पलायिताः, परन्तु निद्राभङ्गकोपात् गर्दभ्यो व्यर्थं चित्करोति इति विचिन्त्य सः रजकः तं गर्दभं लघुरेण ताडयामास। गृहस्वामिनः प्रहारेण प्रभुभक्तः गर्दभः तत्रैव प्राणान् त्यक्तवान्। আচ্ছা, ঠিক আছে।
কি হলো তাহলে? এখানে বলছে যেটা এতে না কুকুরাহ পিরুষ্টাহ ভবতি, এবারে কুকুরের ব্যাপারে যখন গাধা এরকম বলছে তখন কুকুরও রেগে গিয়ে বলছে, সে রেগে গিয়ে বললো রুষ্টাহা, রেগে যাওয়া। সাহা আপি গর্ধবম আক্ষিপন আবাদাত, তাকে আক্ষেপ করে বলল, আরে মূঢ় পশু, হে মূঢ় পশু, তুমি কিম মাম এবং উপদিশ্যসি, তুমি আমাকে এইভাবে উপদেশ করছো। স্বামীনাম কিমর্থম না বোধয়সি, তুমি তোমার স্বামীকে, প্রভুকে গিয়ে বলো, মানে গৃহস্বামীকে গিয়ে বলো, আমাকে বুঝিয়ে কি হবে। यः स्वामी कार्यकाले एव भृत्यान् सम्भावयेत् सः किं प्रभुः इति ख्यातः भवति। যে ব্যক্তি কেবলমাত্র কাজের সময় নিজের ভৃত্যদের কথা চিন্তা করে, সেই প্রভু তো হচ্ছে গিয়ে কুৎসিত প্রভু, মানে নিন্দুক প্রভু, তাকেও নিন্দা করা উচিত। উক্তম খলু কেনচিৎ কবিনা, কোন কবি তাই বলেছেন, কি বলেছেন, আশ্রিতানাম ভৃতৌ স্বামী সেবায়াম ধর্ম সেবনে পুত্রস্য উৎপাদনে চৈব ন সন্তি প্রতিহস্তকাः। কি অর্থ এটা? আশ্রিতানাম হিতৌ স্বামী সেবায়াম ধর্ম সেবনে পুত্রস্যোৎপাদনে চৈব আশ্রিতানাম ভৃতৌ স্বামী সেবায়াম ধর্ম সেবনে পুত্রোৎপাদনে চৈব ন সন্তি প্রতি। আচ্ছা, ও বলতে চাইছে, কুকুর যেটা বলতে চাইছে যে এই কয়েকটা কাজের ক্ষেত্রে কোনো প্রতিহস্ত থাকে না, মানে ওটা স্বতঃ করা উচিত। কি কি করা উচিত, মানে এই সমস্ত কাজগুলো হচ্ছে কি কর্তব্যের মধ্যে পড়ে। কি কি? আশ্রিতানাম ভৃতৌ, কোনো ব্যক্তি যদি তোমার কাছে আশ্রিত হয় তাহলে তাকে মানে তার অন্নপান দিয়ে সাহায্য করা। ভৃতু শব্দের অর্থ হচ্ছে এখানে ভরণ পোষণ করা। ঠিক আছে, তাহলে যে আশ্রিত হয়েছে তোমার, তাকে ভরণ পোষণ করা। স্বামী সেবা, তারপরে হচ্ছে যে ব্যক্তি মানে যার আন্ডারে রয়েছে তার সেবা করা। 3 নাম্বার হচ্ছে ধর্ম সেবন, মানে ধর্ম আচরণ করা। তোমার যেটা ধর্ম, ধর্ম বলতে এখানে হচ্ছে গিয়ে কর্তব্য, যেটা তোমার কর্তব্য সেটা আচরণ করা। কোনো ছাত্র হলে তার যে অধ্যয়ন কর্তব্য, সেই কর্তব্যটাকে তার পালন করা। তো আশ্রিত, কারো কাছে যদি কেউ আশ্রিত হয় তাহলে তার ভরণ পোষণ করা। 2 নাম্বার হচ্ছে গিয়ে স্বামীর সেবা করা আর ধর্ম আচরণ করা। সঙ্গে সঙ্গে পুত্রোৎপাদনে চৈব ন সন্তি প্রতিহস্তকাः। পুত্রোৎপাদন মানে কোনো যাদের বিবাহ হয়েছে তাদের পুত্র উৎপত্তি, এটাও হচ্ছে গিয়ে একটা মানে সন্তান উৎপত্তি, এটাও হচ্ছে গিয়ে একটা কর্তব্যের মধ্যে পড়ে। তাহলে এই বিষয়গুলোতে অন্য কারোর হস্তক্ষেপের দরকার হয় না, ওখানে নিজে থেকেই ওটা করা উচিত, এই রকম ধরনের কথা বলছে। কারণ এই যে প্রভু, কুকুরের যে প্রভু, কুকুরের প্রভু, সে কিন্তু কুকুরের সেবা মানে কুকুরকে ভরণ পোষণ ঠিক করে করছে না। প্রথমের অংশটাতেই সে এখানে যেটা বলা হয়েছে আশ্রিতানাম ভৃত, কুকুর তার কাছে আশ্রিত হয়েছে, তাহলে তার প্রথম কর্তব্য ছিল কি করা, তার ভরণ পোষণ করা। কিন্তু সেটা সে করছে না। সে কখন করছে, যখন যদি কুকুর তার কোনো উপকার করে তখনই সে করবে, না হলে করবে না। এই যে প্রথম যে মেন্টালিটি, এই মেন্টালিটিটার জন্যই সে রেগে যাচ্ছে। সে বলে দিচ্ছে যে, কোনো কবিও এরকম কথাই বলেছেন যে কোনো স্বামী যদি তাকে আশ্রিত করেছে তার ভৃত্যকে, তার ভরণ পোষণ না করে, তাহলে সেটা কুৎসিত প্রভু, দিয়ে সেই শ্লোকটা বলল। ঠিক আছে, শুনাহ এতাদৃশীম যুক্তিম শ্রুত্বা, শুনাহ মানে এখানে ষষ্ঠী, হ্যাঁ, স্বা শুনৌ শুনাহ, তারপরে ষষ্ঠীতে শুনাহ। এতাদৃশীম যুক্তিম শ্রুত্বা গর্দভঃ পুনঃ বদত, কুকুরের এই ধরনের কথা শুনে গর্দভ বলল, কি বলল, আরে আজকে এক গাদা ফোন আসছে খালি। আচ্ছা, তাহলে সুনাহা কুকুরের এই ধরনের কথা শুনে গর্দভ আবার বলল, কি বলল, আরে দুরাচারী, দুরাচরণকারী, ঠিক আছে, দুরাচরণকারী, কিম ব্যর্থম জল্পসি, তুমি কি ভুলভাল বকছো। জল্পসি শব্দের অর্থ আগের দিন বলেছিলাম, যা কিছু বলা। তাহলে বলছে সে তুমি কি ভুলভাল বকে যাচ্ছ। কিম ব্যর্থম জল্পসি বস্তুতঃ বিপত্তৌ ইহ স্বামিনঃ উপেক্ষাম করোতি সহ পাপিয়ান ভবতি।
বস্তুতঃ কি, বিপত্তির সময় যে নিজের স্বামীর উপেক্ষা করে, হ্যাঁ, সেই বস্তুতঃ শ্রেষ্ঠ পাপী। পাপীদের মধ্যে সে হচ্ছে গিয়ে শ্রেষ্ঠ। अरे पापात्मन, हे पापात्मा, त्वं यदि स्वकर्तव्यस्य उपेक्षां करोषि तर्हि अहमेव तथा किञ्चित् आचरिष्यामि येन स्वामी निद्रायाः जागरिष्यति। আর তুমি যদি নিজে থেকে এরকম আচরণ করো, তাহলে আমারই কর্তব্য এখন এটাই যে আমি এরকম কিছু আচরণ করি যাতে কিনা আমার স্বামী নিদ্রা থেকে জেগে উঠুক। জাগরিষ্যতি লিট লোকাল, ভবিষ্যৎকাল। এতদুক্ত্বা সহ গর্দভঃ উচ্চৈঃ চিৎকার শব্দমকরোৎ। এইটা বলার সঙ্গে সঙ্গেই সে গাধা জোরে জোরে শব্দ করতে শুরু করলো, চিৎকার করতে শুরু করলো। তেনা চিৎকার শব্দেনা রজকস্য নিদ্রা ভগ্না। আর সেই শব্দ শুনে রজকের ধোপার ঘুম ভেঙে গেল। শব্দম শ্রুত্বা চোরাহ अपि পলায়িতাহ। এই শব্দ শুনে চোরেরাও পালিয়ে গেল। परन्तु निद्राभङ्गकोपात् गर्दभोऽयं व्यर्थं चीत्करोति इति विचिन्त्य सः रजकः तं गर्दभं लगुणेन ताडयामास। কি হয়ে গেল? নিদ্রাভঙ্গকোপাত, কিন্তু এই যে তার যে নিদ্রাভঙ্গ হলো এই কারণে গর্দভোয়ম ব্যর্থম চিৎকারোতি, এই গাধাটা ভুলভাল এমনি এমনি চিৎকার করছে, ব্যর্থ চিৎকার করছে। ইতি বিচিন্তি, এইটা চিন্তা করে সহ রজকঃ তম গর্দভম, সেই ধোপা সেই গাধাকে লগুণেন তাড়ায়ামাস। লগুণ মানে একটা লাঠির দ্বারা, ঠিক আছে, মোটা লাঠির দ্বারা তাকে মারলো। গৃহস্বামিনঃ প্রহারেণ প্রভুভক্তঃ গর্দভঃ তত্রৈব প্রাণান ত্যক্তবান। গৃহস্বামীর প্রহারের জন্য প্রভু ভক্ত সেই গর্ধব সেখানেই মারা গেল। ঠিক আছে, তাহলে এখান থেকে কি বোঝা গেল? সারাংশ কি? সারাংশ হলো গাধা তার জায়গাতেই ঠিক ছিল, সে ঠিকঠাক কথাই বলছিল, কিন্তু তার যে মালিকটা আছে সেই মালিকটাই বদমাস, খেতেও দেয় না আবার মেরেও দিল। হ্যাঁ, গল্পটা কিন্তু ঠিকই আছে, মানে হিতোপদেশ দিক থেকে ঠিক আছে, কিন্তু শেষটা আরেকটু বোধহয় কুকুরের একটুখানি কিছু একটু বক্তব্য বা স্বগত পারতো, মানে এখানটাতে ওই শেষ হয়ে গেল কিন্তু মানে ইনকমপ্লিট রয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ, গর্দভটা যে মার খেলো বিনা কারণে বেচারা, ওই কিন্তু আর আসল কে মরে প্রভুভক্ত গেল। ছিল। হ্যাঁ, মরে গেল, সেই জন্যই তো গল্পটা শেষ হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, আমরা যে অংশটা পড়লাম ওটা সম্বোধন পর্যন্ত আমরা 7টা বিভক্তি, সম্বোধন ইত্যাদি ইত্যাদি অংশগুলো পড়ে ফেললাম। এবারে আপনাদের পরীক্ষায় যা বলেছি এই অংশ থেকেই আসবে, এর বাইরে কিছু আসবে না। যেরকম গল্পগুলোর কথা বলা হয়েছে বা কথাগুলোর কথা বলা হয়েছে, যে 3টে বলা হয়েছে সেগুলো থেকেই আসবে। আচ্ছা, এইবারে আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে আপনাদের কোন কোন জায়গায় কি অসুবিধা রয়েছে আপনারা দেখেছেন, এই অংশটা একটু বললে ভালো হতো। সেরকম যদি কোনো অংশ থেকে থাকে তাহলে সেটা বলবো। তার সঙ্গে সাদিকা ম্যাম একটা প্রশ্ন করেছিলেন যে পদানাম প্রাতিপদিকম দুটোর মধ্যে পার্থক্য আছে। ঠিক আছে, পদ আর প্রাতিপদিকের মধ্যে কি পার্থক্য রয়েছে আপনারাই বলুন। প্রশ্নে যেরকম থাকে তাতে কিন্তু আমার মনে হচ্ছে পদ যেখানে থাকে সেটা কিন্তু সবগুলো তো প্রাতিপদিকের সঙ্গে সমান নয়। দাঁড়ান, 93টাই করতে গিয়ে আমার এটা মনে হয়েছিল। 93 105 এখানে সম্বোধন পদাত্মম। আচ্ছা, সম্বোধন এখানে স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। পদম আর প্রাতিপদিকম এই দুটো জিনিস কিন্তু আকাশ পাতাল পার্থক্য। ঠিক আছে, প্রথম ক্লাসে আমি বলেছিলাম প্রাতিপদিক আর পদ দুটোর মধ্যে
পার্থক্য রয়েছে, কি পার্থক্য রয়েছে, যে প্রাতিপদিক হচ্ছে রুট। এতদিন পর্যন্ত আপনারা প্রত্যেকটা জিনিস যেটা দেখেছেন সেটা হচ্ছে গিয়ে সবগুলোর এই বাম দিকটাই থাকে যে মরুত প্রাতিপদিক বা গুরু প্রাতিপদিক, তার রূপগুলো চলছে। তাহলে প্রাতিপদিক মানে হচ্ছে রুট ওয়ার্ডটা, যেটা রুট শব্দ সেটাকেই আমরা প্রাতিপদিক বলছি। মূল এবারে শব্দ। রুট ওয়ার্ড, যেমন আমি একটা একটা বলি যে ধরে নিন একটা শব্দ আছে রাম ও শব্দ, ঠিক আছে। এইবার এই রাম শব্দটা হচ্ছে প্রাতিপদিক। এখান থেকেও কিন্তু একটা অর্থ পাওয়া যায়। কি অর্থ পাওয়া যায়? দশরথের পুত্র। যদি আমি চিন্তা করি রামও সাধারণ ব্যক্তি নয়, সে কে? সে হচ্ছে দশরথের পুত্র, রামায়ণ প্রসিদ্ধ দশরথের পুত্র। তাহলে প্রাতিপদিক রাম ও প্রাতিপদিকের অর্থ হচ্ছে দশরথের পুত্র। কিন্তু এই দশরথের পুত্র অর্থটা জেনেও আমি কিন্তু এই রামটাকে ব্যবহার করতে পারবো না। কোথায় ব্যবহার করতে পারবো না? বাক্যে ব্যবহার করতে পারবো না। বাক্যে ব্যবহার করতে হলে তাকে একটু জামা কাপড় পরিয়ে তাকে বাক্যে ব্যবহার করতে হবে, কোনো শব্দের পোশাক লাগিয়ে তাকে ব্যবহার করতে হবে। সেই পোশাকগুলো হচ্ছে শব্দের প্রত্যয়। তার সঙ্গে যে 21টা প্রত্যয় রয়েছে, সুঔজস, আমৌৎসস প্রভৃতি যে সমস্ত হ্যাঁ হ্যাঁ কাপড় রয়েছে সেইগুলোকে ওর সঙ্গে যুক্ত করতে হবে। যখনই আমি ওই রামর সঙ্গে এই ধরনের একটা প্রত্যয় যুক্ত করে দিলাম, সেটা হচ্ছে সুপ্রত্যয়, চিন্তা করুন সু, তাহলে ওইটা থেকে কি হয়ে গেল? রামহা। এবার এই যে রামহা রূপটা তৈরি হয়ে গেল, এইটা কি হয়ে গেল? এইটাকে বলা হচ্ছে পদম। হয়ে গেছে রামহ রামু রামাহা, রামম রামু রামান, রামেন রামাভ্যম রামাইহি প্রভৃতি যে চলতে থাকে, রামহা রামু রামাহা রামম, এইগুলো সবগুলোই, এগুলো কি? এগুলো হচ্ছে গিয়ে পদম। বোঝা গেছে? মানে হ্যাঁ স্যার। যতক্ষণ পর্যন্ত এর মধ্যে এই বিভক্তি রূপ বা এই সুঔজস প্রভৃতি যে সমস্ত প্রত্যয়গুলো রয়েছে, স্বাদি প্রত্যয়, সেগুলো যতক্ষণ না যুক্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত পদ হবে না। আচ্ছা স্যার, প্রাতিপদিক আর পদ কি হলো তাতে? তো পদ না হওয়া পর্যন্ত ওকে বাক্যে ব্যবহার করা যাবে না। আপনি কেবলমাত্র রামকে বাক্যে ব্যবহার করতে পারবেন না। ব্যবহার করতে হবে কাকে? রামঃ। রামঃ বনম গচ্ছতি, রামঃ ভোজনম খাদতি, রামঃ বৃক্ষম পশ্যতি। প্রত্যেকটাতেই কি আছে? এই পদ হয়েছে সে বলে এই যে ব্যবহৃত হয়েছে। সম্বোধনের ক্ষেত্রে একটা কথা বলি, এখন সম্বোধন আমরা পড়লাম, হে রামও লেখা আছে, ওখানে হেটা কেটে দিলাম, রামও খালি থাকলো। তাহলে এটা কি পদ? হ্যাঁ, এটা পদ। এটার সঙ্গেও সু চলে এসেছিল, কিন্তু পাণিনীয় সূত্র অনুসারে এই সুটার লোপ হয়ে গেছে। লোপ হয়ে গিয়ে আলটিমেটলি কি করে থাকে? রামও। তাহলে এটাও একটা পদ, এটাও একটা পদম। বোঝা গেছে? এটাও পদ, এটা হচ্ছে প্রাতিপদিকম, এখানে যে রামটা আছে। কিন্তু এখানে নিচের যে সম্বোধনের রামটা আছে সেটা হচ্ছে কি? ওটা পদম। ক্লিয়ার? যে হ্যাঁ কারণে স্যার, তাকে ব্যবহার একদম। করা যাবে বাক্যে। হ্যাঁ, এটা আপনি বলেছিলেন প্রথম দিকের ক্লাসে। হ্যাঁ ঠিক, বাক্যে ব্যবহার করতে হলে ওই সু ও যশ অমস, ওটা তো আপনি লিখেও দিয়েছিলেন আমাদের। হুম হুম ওটা হ্যাঁ, ওইটা আর কি করতে করতে কোথায় হারিয়ে ফেলেছি মাথার মধ্যে। আর ওই 90 যে অভ্যাসটা আছে না, ওতে 3 নম্বরটা দেখতে গিয়েই আমার এই যত রকম আর কি চিন্তাগুলো এলো। আচ্ছা দেখি, 90 90 অভ্যেস, আমি কি 99 সরি, ওই আমি ডিজিটাল পেজ বলবো 262 260। আরো পরে যাবে। 3 নম্বর কোশ্চেনটা দেখুন। হ্যাঁ, এইখানটা এই যে পদানি আর সপ্তমিয়া অন্তরূপানি ত্রিশু বচনেষু আমরা লিখত। অনেকটা চলে গেলাম। বইয়ের পেজ কত? বইয়ের পেজ হচ্ছে, দাঁড়ান বইয়ের পেজ দেখি, 246। হ্যাঁ, সপ্তম্যন্ত রূপাণী লিখত, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এইখানটা দেখে আমার একটুখানি মনে হলো পদানিটা কি। এইটা মানে পদানি। পদানি মানে যে হ্যাঁ, এগুলো পদ দেওয়া আছে, প্রথমাতে দেওয়া আছে, দেখুন সবগুলোই প্রথমাতে দেয়া আছে। প্রথমাতে দেওয়া আছে। যদি এটা প্রাতিপদিক থাকতো তাহলে এখানে অদ্রি বিসর্গটা থাকতো না, আত্মন লেখা থাকতো। না, বিসর্গগুলো দেখে তো বুঝতেই পারা যায় কিন্তু যে ওটা প্রাতিপদিক নয়, কারণ কোনো প্রাতিপদিকেই বিসর্গ নেই হ্যাঁ, মোটামুটি আর কি, যতটা আমরা পড়েছি আর কি। হ্যাঁ, কোনো প্রাতিপদিকেই বিসর্গ থাকবে না। আর আর একটা কোশ্চেন, যেটা ওই স্বামীন শব্দটা, এটা কিন্তু
কার মতো হবে? এক্ষুনি আমরা পড়লাম কিন্তু, যেটা এই ওনার অফ দা হাউস, যে হুম রজক, হুম ওখানেও স্বামী শব্দটা ব্যবহার করা হয়েছে, কিন্তু ওখানে তো নদী শব্দের মতো হয়েছে ব্যবহার। কোথায়? ওই রজকের গল্পটা এইমাত্র না যে না না, দেখি কোথায়। আর 245 আমি যে প্রশ্নটা করতে গিয়ে জিজ্ঞেস করলাম, ওই অভ্যাস 99, হ্যাঁ, এই তো অভ্যাস আমি স্বামীনটা বলে দিই আগে। এখানে দেখুন, হ্যাঁ ভবান স্বামীনাম সূচয়তে, এটা তো নদী শব্দের মতো হয়নি। এই যে দেখুন স্বামীন যে জায়গাগুলো রয়েছে, তারপরে রয়েছে আর কোথায় স্বামীন রয়েছে। হ্যাঁ, মানে গৃহস্বামী যে আর কি। হ্যাঁ, ইদানিম হ্যাঁ, স্বামী ওনার স্বামী এটা হচ্ছে গিয়ে আগে আপনাকে শব্দটা এটা বলি, এটা হচ্ছে গুণিন শব্দের মতো স্বামীন। গুণিন, হ্যাঁ ঠিক আছে, স্বামীন শব্দ। প্রথমাতে কেমন চলে? স্বামী, স্বামীনৌ, নৌ স্বামী নহ। স্বামী নাহা, এরকম ভাবে চলে। হ্যাঁ হ্যাঁ তারপরে ঠিক। স্বামীনম, স্বামীনৌ, হ্যাঁ, গুণিন স্বামীনাহা। শব্দের মতো, হ্যাঁ ঠিক আছে, ওটা আমি ওটাই মানে ধরেছিলাম। হুম, হ্যাঁ, তারপরে আবার কেমন কেন মনের মধ্যে কনফিউশন না হলো, একটু নদীর মতো জিজ্ঞেস নয়, নদীর মতো প্রথমের এক বচনটা দেখতে হতে পারে, হ্যাঁ এটার আবার স্ত্রীলিঙ্গটা। হ্যাঁ, এখানে একটা কথা বলি, যে স্বামীন শব্দটা রয়েছে, তাকে যদি আমরা স্ত্রী করি, মানে ধরে নিন গৃহের মহিলা হচ্ছে গিয়ে সেই গৃহের প্রভু, তাহলে ব্যবহারটা হবে স্বামিনী। সেটা দেখুন নদী শব্দের মধ্যে স্বামিনী, স্বামিন্যৌ, স্বামিন্যাহা, নদীর মতো। কিন্তু স্বামী শব্দ পুরুষের, যেটা মন্ত্রী, হ্যাঁ স্বামী, লোকে আমরা যে ধরনের শব্দগুলো ব্যবহার করি, যেমন তপস্বী, তার আবার বিপরীত স্ত্রীলিঙ্গে হচ্ছে তপস্বিনী, সেটা নদীর মতো, কিন্তু তপস্বী শব্দটা গুণিনের মতো। গুণী, হুম মন্ত্রী, বুঝে গেছে? হুম হুম সন্ন্যাসী, হুম হুম। সন্ন্যাসিনী, এইসব। সন্ন্যাসীন শব্দ, সন্ন্যাসীন, গুণিন, হ্যাঁ পুল্লিঙ্গের জন্য সন্ন্যাসী, সন্ন্যাসীন। স্ত্রীলিঙ্গের জন্য সন্ন্যাসিনী। হুম বুঝতে পেরেছেন? তো হ্যাঁ, ওগুলো ঠিক। সবগুলোই পুংলিঙ্গ শব্দ, ইন্নন্ত শব্দ, গুণিন শব্দের মতো চলে। হুম, তাদের ঠিক। স্ত্রীটা নদী শব্দের মতো চলে, কিন্তু পুরুষটা এইভাবে চলে। আচ্ছা, ঠিক আছে স্যার, এটা তো হলো। আবার কিছু ওরকম যদি পড়তে পড়তে মনে হয় তখন আবার জিজ্ঞেস করে নেবো। আচ্ছা, বাকিদের কিছু প্রশ্ন। কিছু জিজ্ঞাসা। আচ্ছা, অমিত স্যার কি পড়াচ্ছিলেন? কোন অংশটা পড়াচ্ছিলেন? ধাতুরূপটাই বেশি পড়াচ্ছিলেন, আর উনি ওই বোধহয় বাচ্য পরিবর্তনের দিকটা, মানে লাস্ট ক্লাস হয়েছে বোধহয় বাচ্য, পড়ানো। আচ্ছা ঠিক আছে, আমি একটু বাচ্য পরিবর্তন সম্পর্কে একটু বলে দিই আপনাদেরকে, কারণ এই জিনিসটা খুব সোজাও নয়। ওইটা কিন্তু স্যার আমাদের পাঠাননি, বলেছিলেন পাঠাবেন, সৌহার্দ্য অনেকবার বলেছিল, লিখেছিল যে আচ্ছা, দেখুন এইটার যে কনসেপ্টটা রয়েছে, এই বাচ্য পরিবর্তন, বা মূলত এটা বাচ্য পরিবর্তন না বলে, এখন একটা বাচ্চা, আগে প্রথমটা ব্যাপারটা জানি, শুনুন। কর্মবাচ্য, কর্তৃবাচ্য, হ্যাঁ হ্যাঁ, এইটা হয়েছিল। এখানে একটা কথা বলি, দেখুন শব্দটা হচ্ছে বাচ্যম, ঠিক আছে, আর একটা শব্দ আছে বাচকঃ, ঠিক আছে। বাচকঃ মানে হচ্ছে, বাচক শব্দটার অর্থই হচ্ছে শব্দ, বুঝতে পেরেছেন? আর বাচ্য মানে হচ্ছে অর্থঃ। ক্লিয়ার? বাচকঃ মানে শব্দঃ, বাচ্যঃ বা বাচ্যম মানে হচ্ছে অর্থঃ। বুঝতে পেরেছেন? এখন আমরা যে পরিবর্তন করি, আমরা মূলত বাচ্য অর্থের পরিবর্তন করি না, আমরা শব্দের পরিবর্তন করি। এই জন্য এই কথাটাকে বিশেষ করে বাচ্য পরিবর্তন না বলে আমরা যদি প্রয়োগ পরিবর্তন করি ভালো হয়। এটা আমি আমাদের আচার্যদের কাছ থেকে শুনেছি, ঠিক আছে। তো প্রয়োগ পরিবর্তন কথাটা বেশি ভালো। এবারে প্রয়োগ ক ধরনের হয়? তাহলে প্রয়োগ মূলত 3 ধরনের হয়। হ্যাঁ, কর্তৃবাচ্যের প্রয়োগ, কর্মবাচ্যের প্রয়োগ, আর ভাববাচ্যের প্রয়োগ, ঠিক আছে। প্রয়োগ পরিবর্তন বলবো
বাক্যটা কর্তৃবাচ্য এটা ঠিক আছে, কর্মবাচ্য ঠিক আছে, কিন্তু আমি প্রয়োগ পরিবর্তন মানে বাক্যটাকে আমি প্রয়োগ পরিবর্তন বললে বেশি ভালো, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যেটা सर হ্যাঁ বলুন। सर बोल रहे हैं आप जो सर समझा रहे हैं ना सर। হুম, हाँ सर वो थोड़ा लिख के समझा पाएंगे सर, सुविधा होगा सर। इसमें इसमें कुछ लिखने वाले नहीं है, मैंने खाली 2 शब्द का अर्थ समझाया, एक है वाच्य एक है वाचक। मैं अभी वो वाचक का अर्थ क्या होता है, शब्द होता है, और वाच्य का अर्थ होता है अर्थ, इतना है। इसके बाद यहाँ पर एक चीज बताना है कि जो वाच्य हम बोलते हैं वो वाच्य 3 तरीके का होता है। एक है कर्तृवाच्य, कर्मवाच्यम আর ভাববাচ্য, ঠিক আছে? তাহলে আমরা যখন করব, আমরা প্রথমে এদের একটা স্ট্রাকচারটা দেখে নিই, কর্তৃবাচ্য কি হয়, কর্মবাচ্য কাকে বলে, আর ভাববাচ্য কাকে বলে, এই তিনটার একটু স্ট্রাকচারটা দেখে নিই। স্ট্রাকচারটা আপনারা জানেন, এখানে তিনটে জিনিস দেখতে হবে। কি কি? প্রথমে হচ্ছে কর্তৃবাচ্যে, কর্তৃবাচ্য কেন বলা হয়েছে, এখানে বাচ্য শব্দটা মূল কথাটা হচ্ছে যেখানে যে প্রধান তাকে আশ্রয় করে ওই বাচ্যের নাম হয়েছে কর্তৃবাচ্য বা কর্মবাচ্য বা ভাববাচ্য, ঠিক আছে? তো কর্তৃবাচ্যে কি হয়, ফার্স্ট পয়েন্ট হচ্ছে কর্তা প্রধানঃ ভবতি, 2 কর্ম অপ্রধানম ভবতি, 3 नंबर पॉइंट क्रियापदम कर्तारम अनुसरति। দেখুন এখানে 3টে পয়েন্ট আমি বললাম। ফার্স্ট পয়েন্ট কি বললাম, কর্তা প্রধানঃ ভবতি। আপনারা যেহেতু বাচ্য পরিবর্তন পড়েছেন, আপনারা এই জিনিসটা জানেন যে কর্তা যদি প্রধান হয় তাহলে তাতে কোন বিভক্তি হয়, প্রথম। कर्ता प्रधानः भवति माने कर्तरी सप्तमी है, कर्ताते प्रथमा विभक्ति ही भवति, এটা হয়ে গেল একটা জিনিস। ওকে, 2 নাম্বার জিনিস কর্ম অপ্রধানম ভবতি। কর্ম অপ্রধান হলে কর্মতে কোন কারক হয়, কোন বিভক্তি হয়, দ্বিতীয়। कर्मणि द्वितीया विभक्ति ही भवति, হয়ে গেল। ক্রিয়াপদ কর্তাকে অনুসরণ করে, ক্রিয়াপদম কর্তারম অনুসরতি, মানে ক্রিয়াপদ কাকে অনুসরণ করবে, কর্তাকে অনুসরণ করবে। ক্রিয়াপদ কর্তাকে অনুসরণ করে মানে কি, মানে কর্তৃপদস্য পুরুষম বচনম চ অনুসরতি, মানে কর্তা যে পুরুষ যে বচনে থাকবে, ক্রিয়াপদ সেই পুরুষ সেই বচনে হবে। কথা বোঝা গেছে? একটা উদাহরণ দেই, ভালোভাবে বোঝা যাবে। দেখুন উদাহরণ হচ্ছে, যেমন বলছি আমি, রামঃ বিদ্যালয়ং গচ্ছতি, বালকঃ বিদ্যালয়ম গচ্ছতি। ক্লিয়ার? এই বাক্যটাতে কর্তাকে বালক, তাই তো? কর্মকে দেখুন, যে কর্তা আছে সে প্রথমা বিভক্তি পেয়েছে, কর্মকে বিদ্যালয়, তে কোন বিভক্তি পেয়েছে, দ্বিতীয় বিভক্তি পেয়েছে। অপ্রধান আছে মানে বাক্যটাকে, এবারে একটা কথা, বাক্য থেকে প্রধান কি অপ্রধান কি করে বুঝবো, যে প্রথমাতে থাকবে সে প্রধান। প্রথমা কার আছে, কার কাছে রয়েছে, লিডারশিপের তো একটা চিহ্ন আছে, লিডারশিপের চিহ্ন হচ্ছে কে প্রথমাতে রয়েছে সেটা খোঁজা। ওকে, এবারে সাবজেক্ট প্রথমাতে রয়েছে নাকি অবজেক্ট প্রথমাতে রয়েছে না অন্য কেউ প্রথমাতে রয়েছে সেটা আমাকে দেখতে হবে। আমার কথা বোঝা গেছে? কর্তা যদি প্রথমাতে থাকে তাহলে বাক্যটাকে আমি কর্তৃক বাক্য বলবো, কারণ কর্তা ওখানটাতে স্বামী প্রভু, কর্তা বলছি কর্তৃপদ, হ্যাঁ, সে প্রথমাতে রয়েছে, সে হচ্ছে ওখানে স্বামী।
সে লিড করছে ব্যাপারটা। আচ্ছা, তো প্রথমাতে যদি থাকে, এবারে তাকে কি করবে, তার সঙ্গে সঙ্গে একটা বৈশিষ্ট্য চলে আসে। কি বৈশিষ্ট্য চলে আসে? ক্রিয়াপদ যেটা থাকে সে ক্রিয়াপদটা কিন্তু তাকে অনুসরণ করে, মানে তার পুরুষ আর বচনকে অনুসরণ করে। এখন দেখুন, বালক কোন পুরুষ বলতে পারবেন? পুরুষ তিনটে আছে তো, হুম, প্রথম পুরুষ। বচন কি আছে? এক বছর। এই জন্য গচ্ছতি প্রথম পুরুষের এক বচনকে নিয়েছে। এইবারে যদি আমি এই বাক্যটার পরিবর্তে আমি যদি আরেকটা নতুন বাক্য লিখি এখানে, বালকাহা বিদ্যালয়ম, তাহলে কি লিখবো এখানে? গচ্ছন্তি। কেন লিখবো? কারণ গচ্ছন্তি হচ্ছে বালকাহ বহুবচনের, বহুবচন। বালকাহা বহুবচনের, এই কারণে সেরকম। এবারে এখানে যদি আমি আরো চেঞ্জ করে দিই, ধরে নিন এখানে আমি লিখে দিলাম অহম বিদ্যালয়ম, তখন কি লিখবো? আচ্ছা, গচ্ছামি। गच्छामि গচ্ছামি। কেন লিখবো? কারণ এখানে অহম হচ্ছে উত্তম পুরুষের কর্তা, সাবজেক্ট হচ্ছে উত্তম পুরুষের, আর এখানে গচ্ছামিটাও হচ্ছে গিয়ে উত্তম পুরুষের, সেই জন্য এই দুটোর মধ্যে ম্যাচ করে দিলাম। ঠিক একইভাবে ইউয়ম বিদ্যালয়ম, কি করব বলুন? গচ্ছথহ। থহ বিসর্গ নয়, গচ্ছথ। ইউয়ম ও বিদ্যালয়ম। তম যুগম জুয়ম, হ্যাঁ বহু বচনে আছে। ঠিক আছে, বহুবচন এটা। হ্যাঁ, তাহলে আমি এখানটাতে দ্বিবচনে সেম লিখেছি। জিনিস, মানে আমাকে মূল জিনিসটা দেখতে হচ্ছে এখানে ক্রিয়াপদের সঙ্গে প্রথমাতে যে থাকবে তার পুরুষ বচনের গল্পটাকে আমাকে একটু মেনে নিতে হবে, মানে সেটাকে একটু ভালো করে আমাকে ওখানে ফোকাস করতে হবে। এইটা হচ্ছে কি এখানের মূল রহস্য। কর্তৃবাচ্য সেম জিনিস, এগুলো হয়ে গেল সব কর্তৃবাচ্যের বাক্য। সেম জিনিস যখন কর্মবাচ্যে চলে আসবে তখন কি ঘটবে? ওখানে ফার্স্ট পয়েন্ট, এখানে কর্ম বাচ্যটার নাম কি? কর্মবাচ্য। তাহলে এখানে সেই আগের মতো জিনিসটা ঘটবে, কর্ম প্রধানম ভবতি, হুম, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, কর্তা অপ্রধানম ভবতি। আচ্ছা। 3 নম্বর পয়েন্ট, বলুন আপনারাই বলুন। ক্রিয়াপদম ক্রিয়াপদ কর্ম অনুসরতি। কর্ম অনুসরতি, কর্ম কর্মণি কর্মাণি, কর্ম কর্মণি কর্মাণি, কর্ম অনুসরতি। ঠিক আছে, কথা বোঝা গেছে? তাহলে আগের মতো পুরো জিনিসটা কর্মপ্রধান, কর্ম প্রধানম ভবতি নাম, এখানে কি লিখেছিলাম? কর্তা প্রধানম ভবতি নাম কর্তরি প্রথমা বিভক্তি, তাহলে এখানে লিখবো কর্ম প্রধানম ভবতি নাম কর্মণি কর্মণি প্রথমা বিভক্তি। প্রথমা বিভক্তি ভবতি, একটা হয়ে গেল। 2 নম্বর, কর্তা প্রধানম ভবতি, কর্তা প্রধানম ভবতি, এখানে লিখেছিলাম কর্ম প্রধানম ভবতি, কর্ম প্রধান ভবতি নাম কর্মণি দ্বিতীয় বিভক্তি ভবতি। তো এখানটাতে কর্তা প্রধান হলে কি হয়? তখন কর্তরি তৃতীয়া বিভক্তি ভবতি। তৃতীয়। এটার জন্য একটা টেবিল আছে, আমি একদিন মনে হয় বলেছিলাম, এটা প্রথম দিনই বলেছিলাম হয়তো। তারপরে নেক্সট হচ্ছে ক্রিয়াপদম কর্তারম অনুসরতি, ক্রিয়াপদ কর্তাকে অনুসরণ করে কর্তৃবাচ্যে। এখানে কি হবে? কর্মকে অনুসরণ করে, মানে লিখে দিয়েছে কর্তৃপদস্য পুরুষম বচনম চ অনুসরতি, এখানে কর্মপদস্য পুরুষম বচনম চ অনুসরতি। কথা বোঝা গেছে? এটা তৃতীয়। দেখুন, অংশটা পড়ে নিন, কোন রকম অসুবিধা থাকলে বলুন। सर इसको थोड़ा एक बार में समझा देना होगा। इसको थोड़ा समझा दे। इसको समझाना ऐसा है कि कर्मवाच्यों में क्या है कि कर्म प्रधान होता है। देखिए हमारे पास 3 स्ट्रक्चर में ही काम है, एक कर्ता, कर्म, दूसरा तीसरा क्रियापद। इन तीनों को लेके हमारा पूरा स्ट्रक्चर बना है, हमारा पूरा ये विषय चल रहा है। तो वहां पर कर्तृवाच्य आपको समझ में आ गया है पूरा, सौहार्द जी? जी सर। नहीं आया? जी सर आया है। आया है। तो कर्मवाच्य में उसका ही उल्टा है। क्या उल्टा है? कर्तृवाच्य में कर्ता प्रधान होता है, इसलिए वो प्रथमा विभक्ति में जाता है। कर्मवाच्य में कर्म प्रधान होता है, ऑब्जेक्ट प्रधान होता है, इसीलिए वो प्रथमा विभक्ति में जाता है। ठीक है, वहां पर कर्म अप्रधान था कर्तृवाच्य में, यहाँ पर कर्म प्रधान है, मिल गया। अभी वहां पर कर्ता प्रधान था, यहाँ पर कर्ता अप्रधान है, उल्टा हो गया, पूरा उल्टा हो गया।
तो कर्ता जब प्रधान हो जाएगा उसके लिए कोई विभक्ति चाहिए, क्या विभक्ति देंगे उसको, प्रथमा तो नहीं रख सकते, तो उसमें तृतीया लगाना है। ठीक है, कर्ता अप्रधान होने से तृतीया विभक्ति होता है, कर्म अप्रधान होने से द्वितीय विभक्ति होता है, ये ध्यान में रखना है। और जो प्रधान होगा वो प्रथमा विभक्ति में आएगा। हो गया। नेक्स्ट, क्रियापदम कर्मानुसारति, मतलब अभी क्रियापद में प्रधान कौन है, देखिए क्रियापद कर्मानुसारति नहीं, क्रियापद सब समय প্রধান কে অনুসরণ করে, তাহলে এখানে প্রধানকে বাক্যে কর্ম প্রধান, সেই জন্য ক্রিয়াপদ কর্মকে অনুসরণ করে। কথাটা বোঝা গেছে? প্রথম বাক্যতেও তাই, ক্রিয়াপদ প্রধানকে অনুসরণ করে। আমি এখানে যদি আরো একটু ভালো করে লিখি এটাতেও, যে ক্রিয়াপদম প্রধানম অনুসরতি, ঠিক আছে? এক বাক্যে প্রধান কে ছিল, কর্তা ছিল, সেই জন্য তাকে অনুসরণ করেছে। এখানেও তাই, ক্রিয়াপদম প্রধানম অনুসরতি, এই বাক্যে প্রধান কে, কর্ম, সেই জন্য তাকে অনুসরণ করেছে। বোঝা গেছে? অনুসরণ করা মানে কি, কর্মের যেটা পুরুষ, যেটা বচন, তাকে অনুসরণ করবে, এই হচ্ছে বিষয়। समझ में आया? सर अनुस्मरण मतलब फॉलो करना। फॉलो करना, अनुसरण मतलब फॉलो करना। ठीक है, ओके। इसका उदाहरण देखिए, बहुत ही अच्छा उदाहरण है। এই যে বাক্যগুলো ছিল, এই বাক্যগুলোকে আমরা টেনে নেই। বালকः বিদ্যালয়ম গচ্ছতি, দেখুন কর্মবাক্য, কর্তৃবাচ্যের বাক্য ছিল বালকः বিদ্যালয়ম গচ্ছতি, এরকম ছিল, তাই তো? এবার এটাকে যখন আমরা কর্মবাচ্যে নিয়ে আসবো তখন কি করব বলুন তো, যেটা কর্তা ছিল, এই বাক্যে কর্তাকে, বালকः, সে এখানে উক্ত ছিল বাম দিকের বাক্যে। এবারে ডান দিকে যখন আমি কর্মবাচ্য করব তাকে কি করব, তৃতীয়া, অনুক্ত করব। অনুক্ত মানে তৃতীয়া করব। কি হয়ে যাবে, বালকহটা কি হয়ে যাবে, বালকেন, বালকেন হয়ে গেল। বিদ্যালয়টা কর্ম ছিল, অবজেক্ট ছিল, সে কর্তৃবাচ্যের বাক্যে প্রধান ছিল, অপ্রধান ছিল, কর্মবাচ্যের বাক্যে সে কি হয়ে যাবে, প্রধান হয়ে যাবে। প্রধান হয়ে গেলে কোথায় যাবে, বিদ্যালয়, বিদ্যালয় না, আপনারা যদি সন্দেহ করে বলেন তাহলে তো হয়ে গেল শেখা, তাহলে তো বুঝতে পারেন। বিদ্যালয়টা এখানে কর্ম আছে, আগের বাক্যটা কর্তৃবাচ্যের বাক্য ছিল, কর্তৃবাচ্যের বাক্যে তার কোনো প্রধানতা ছিল না, সেই জন্য সে দ্বিতীয়াতে ছিল। কর্মবাচ্যের বাক্যে তাকে নিয়ে আসতে হবে, কোথায় নিয়ে যেতে হবে, প্রথমাতে নিয়ে যেতে হবে। যদি প্রথমাতে নিয়ে যায় তাহলে কি হবে, বিদ্যালয়। আপনারা বুঝতে পারছেন নাকি বুঝতে পারছেন না এখনো না না, বলবো? ঠিক আছে। প্রসেসটা বুঝতে পারছেন তো? তাহলে বালকেনা বিদ্যালয়ঃ, এইবারে এইখানে যে গচ্ছতিটা, এইটাতে নিয়ে একটু খেলা আছে। কি খেলা আছে, আগে এর একটা রূপ তৈরি করে নিতে হবে। যে ক্রিয়াপদ আছে তার রুট ও শব্দটা নিতে হয়। রুট শব্দ কি আছে, গম, গম ধাতু, তার সঙ্গে একটা প্রত্যয় হয় ইয়ক বলে, সেটাকে যুক্ত করে দিতে হয়। গম্মতে, আচ্ছা দাঁড়ান, আটকে গেল কেন আবার, আচ্ছা
হ্যাঁ, কি বলছিলাম? বলছিলাম যেটা, যে এখানে একটু এটা তৈরি করে নিতে হয়, প্রত্যয়টাকে মানে শব্দ রূপটাকে তৈরি করে নিতে হয়। তাহলে এখানে একটা প্রত্যয় আছে ইয়ক বলে, তার ইয় থাকে, তো গম্য এরকম করে একটা নিষ্কর্ষ তৈরি হয়। হ্যাঁ, হ্যালো। আচ্ছা, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শুনুন। আচ্ছা, তাহলে গম্য রূপটা আমি তৈরি করলাম। এটা এখন একটা ধাতু, মানে একটা নতুন ধাতু তৈরি। চিন্তা করুন যে যেরকম পট ধাতু হয়, সেরকম এটাও একটা ধাতু হয়ে গেল। এবারে এটা হচ্ছে আত্মনেপদীতে চলে সবসময়, ঠিক আছে? এটা পরস্মৈপদী হয় না। যেমন আপনারা সেবতে, সেবেতে, সেবন্তে পড়েছিলেন, সেই রকম ভাবে এর একটা টেবিল হবে। কি টেবিল হবে? যেমন হবে গম্যতে, গম্যতে, গম্যেতে, এ, গম্যন্তে, গম্যন্তে, গম্যসে, গম্যথে, গম্যেথে, গম্যধ্বে, ধ্বে, গম্যে, গম্যে, গম্যাবহে, গম্যাবহে, গম্যামহে, গম্যামহে। গম্যামহে। হয়ে গেল। এই টেবিল আমরা তৈরি করে নিলাম। এইবারে দেখুন, বালকः বিদ্যালয়ং গচ্ছতি, বালকেন বিদ্যালয়ঃ। তাহলে এখানে কর্মটা উক্ত হয়েছে যেহেতু, সেই জন্য আমাকে দেখে নিতে হবে কর্মের পুরুষ কি বচন কি। কর্মের কি পুরুষ? প্রথম পুরুষ। কোন বচন? এক এক বচন। এক বচন। তাহলে কি হবে? গম্যতে, গম্যতে। গম্যতে। বোঝা গেছে? একই রকম, বালকাহ বিদ্যালয়ম গচ্ছন্তি, বলুন কি হবে? বালকাভি, বালকাভি, কি করে? বালক, বালকাভি, বালক কই হ্যাঁ, ও বালক বলতে যাবেন না, বালকৈহি বালকৈঃ বিদ্যালয়, বিদ্যালয়ঃ বিদ্যালয়ঃ তারপরে গম্যন্তে গম্যন্তে গম্যন্তে। গম্যন্তে। আচ্ছা, ঠিক আছে, বাক্যটা জানি। মধুমিতা ম্যাম, বাক্যটা কি ঠিক আছে? হয়তো মনে হচ্ছে কেউ কিছু বলছেন না যে? আর এটা অঙ্কের মতো তো। হচ্ছে বালকেন গম্যন্তে ও ও কেন হবে? পূজানি কি বলছো? গম্যন্তে কেন হবে? কেন হবে? হ্যাঁ, কেন গম্যতে হবে? হবে, হ্যাঁ, বুঝতে গম্যতে হবে। পেরেছেন? এটা পুরো অঙ্কের মতো, যেটা যেরকম আছে সেটা সেরকম। আপনি হঠাৎ করে ওই বালকটা বহুবচন দেখে এখানে না, কানেকশন করলে চলবে না। কারণ ওটা এখানে কর্তা আমাকে নয় তো। কানেকশনটা করতে হবে কেবলমাত্র কর্মের সঙ্গে। আমি কর্ম তো দেখতে আছে। বিদ্যালয়কে ফলো করছি। হ্যাঁ, গুড। বিদ্যালয়কে যেহেতু ফলো করছে, তাহলে এখানেও কিন্তু গম্যতেই হবে। ক্লিয়ার? এবার আমি একটা বাক্য দিচ্ছি। বালকাহ মাম পশ্যন্তি। পশ্যন্তিতে ক্রিয়াপদটা এরকম হয়, দৃশ্য এরকম হয়। আচ্ছা, কি হবে এটা বলুন? দৃশ্যতে,
বালকৈহি, বালকৈহি হবে। আর বালকৈহি। অহম দৃশ্যতে, অহম। দৃশ্যতে। আচ্ছা ঠিক আছে, এটা বাকিরা বলুন। দৃশ্যে হবে না? দৃশ্যে বলছো তাই তো? আচ্ছা বাকিরা আর কিছু অভিমত নেই তো? এখানে দেখুন, না না না, হ্যাঁ মাম তো এটা প্রথম হ্যাঁ ঠিক ধরেছেন। এখানে কর্মপদ কোনটা? মাম। অহম। কর্ম উক্ত হয়েছে, অহম হয়ে গেছে, তাহলে উক্তের সঙ্গে তাকে ক্রিয়াপদটা দিন, না হলে সে উক্ত হয়ে কি লাভ হলো? দৃশ্যে। সে ভোটে জিতলো, কিন্তু সে যদি ক্ষমতাই নেই বলে তাহলে কি হলো? বুঝতে পেরেছেন? এখন আপনি সে বালককে ধরে আছেন, হবে কি করে? অহম। দৃশ্যে। বুঝে গেছে? তাহলে দৃশ্যে। হ্যাঁ। এই হলো গল্প, বালকৈহি অহম দৃশ্যে। আবার ত্বম মা পীড়য়সি, পীড়য়সিতে হয়ে যাবে পীড্য। বলুন এবারে কি হবে? সৌহার্দ কিছু বলছো না যে? বুঝতে পারছো না নাকি? इसका मतलब सही से नहीं। क्या है? মুখস্থ नहीं है? হ্যাঁ এটা মুখস্থ করবো। टेबल है सर, সর্বনাম टेबल है सर, क्या है? टेबल ये याद है सर, लेकिन सर पुरुष में थोड़ा सा दिक्कत होता है। क्यों दिक्कत क्यों होगा? पुरुष तो पुरुष का मतलब क्या होता है? उत्तम पुरुष का मतलब होता है आई उई। तो यहाँ पर तो आई उई नहीं होता है, यहाँ पर क्या होता है? अहम आवाम वयम, तीन होता है ना। अहम आवाम वयम, ये हो गया उत्तम पुरुष। ओके, मतलब इंग्लिश में जिसको हम फर्स्ट पर्सन बोलते हैं, इंग्लिश में फर्स्ट पर्सन मतलब वहां पर जिसको बोला जाता है, यहाँ पर है उत्तम पुरुष। मध्यम पुरुष यू यू, मतलब त्वम युवाम यूयम, ये हो गया मध्यम पुरुष। और उसको छोड़ के बाकी सब सौहार्द, उजानी, एक विद्यालय, मोबाइल, सब कुछ हो गया प्रथम पुरुष। सह, राम, कृष्ण, वो सब हो गया प्रथम पुरुष। ओके, इतना ही है और क्या है? আচ্ছা এটা কি হবে বলুন? তম তয়া অহম তয়া অহম পিটি তয়া অহম, হ্যাঁ পেরিয়ে পিঠ দিয়ে, ঠিক আছে। তারপরে যুবাম বয়ম হ্যাঁ বলুন। युवाम वयम पश्यतः। যুবাভ্যাম তারপরে অস্মাভিহি অস্মাভ্যাম ও আচ্ছা, আমি ভুল দিয়ে দিয়েছি। বয়মটা উত্তর বলে দিয়েছি। কি হবে? বয়ম যুবাভ্যাম বয়ম আচ্ছা দাঁড়ান তো, युवाम युवाम দিয়েছি না, এখানে পশ্চাৎ বিসর্গ হবে। দৃশ্যদ ভাবলাম তারপরে অসমান আছে, কি হবে অসমানটা? বয়ম বয়ম অহম হবে, অহম বলছি বয়ম হবে। বয়ম বয়ম তারপরে বয়ম দৃশ্যদে
হ্যাঁ, কেন? বাহ, বয়মটা বয়ম। কোন ও পুরুষ? দৃষ্টামহে। হ্যাঁ, দৃষ্টামহে। দৃশ্যামহে হয়ে গেল। এই তো এরকম ভাবেই চলবে, বোঝা গেছে? হুম, বয়ম উত্তম পুরুষ, উত্তম পুরুষের জন্য এটা, তাহলে দৃশ্যামহে, এই তো হয়ে গেল। হুম। ও এখানটা লেখা ছিল ঠিক। বোঝা গেছে? এটা ভুলে যাবেন না তো। না স্যার, একটু পাঠাবেন প্লিজ। আরেক ছোট হ্যাঁ ছোট হ্যাঁ, আমি কিছু পাঠিয়ে দেবো। কিছু সেন্টেন্স দেবেন যেটাকে আমরা পরিবর্তন করব। ওকে, মানে আমি একটা পাঠিয়ে আমি পাঠিয়ে দেবো। 10টা মতো দিলেই প্র্যাকটিস হ্যাঁ, যাতে হয়ে যায়। ঠিক আছে, আমি পাঠিয়ে দেবো। আচ্ছা, আরেকটা, হুম। এই দুটো যদি বুঝতে পেরেছেন, ভাববাচ্য অতীব সোজা, এটা খুবই সোজা। আমাদের এবার ছেড়ে দেবেন না? কি বলছেন? ছেড়ে দেবেন না আমাদের? হ্যাঁ হ্যাঁ, ছেড়ে দিচ্ছি ছেড়ে দিচ্ছি। ভাববাচ্যটা কি বলবো না ছেড়ে দেবো? সবাই কি বলছে? जी আমি सर बोल আসলে दीजिए सर। আচ্ছা, খুব সাড়ে সোজা, আমি তিনটে জাস্ট 5 মিনিটে বলে দিচ্ছি, কারণ আমারও এরপর আচ্ছা, একটা ক্লাস আছে। আমিও 3:30 ক্লাস করবো এবার। ওকে, ভাববাচ্য কিছু নয়, কর্মবাচ্যের মতো। ওকে, কর্মবাচ্যে যা যা ছিল সবকিছু এখানে নিয়ে নেওয়া হোক, কপি পেস্ট করে দিলাম। ভাববাচ্য খালি একটাই জিনিস এক্সট্রা, যদি বাক্যে কর্ম না থাকে। এখানে যে ফার্স্ট পয়েন্টটা আছে কর্ম প্রধান ভবতি, সেখানে কি হয়ে গেল? কর্মই থাকে না এই বাক্যে। কথাটা বুঝতে পেরেছেন? ভাববাচ্যের ক্ষেত্রে কি হয়? কর্তা থাকবে, ক্রিয়া থাকবে, বাক্যে কর্ম থাকে না। যেমন আমি একটা বাক্য বলছি বাংলাতে, আমি খাচ্ছি। আমি খাচ্ছি বললে এখানে আমি কি খাচ্ছি বলতে চাইছি না তো, তাহলে এরকম বাক্য সম্ভব যেখানে কর্ম নেই। আমি ফল খাচ্ছি বলে দিলে ফলটা কর্ম হয়ে গেল, কিন্তু আমি খাচ্ছি, কি খাচ্ছি এবার আমি বললাম না। বা কিছু কিছু ক্রিয়াপদ এরকমও রয়েছে, যেমন আমি হাসছি, এখানে কি ক্রিয়াপদ লাগাবে, কর্ম লাগাবেন আপনি? আমি কি হাসছি হবে? হবে না। আমি কাঁদছি, আহম ক্রন্দামি, এখানে কর্মপদ হবে না। তাহলে যেগুলোতে এরকম কর্মপদ হয় না, বা যেগুলোতে আমি কর্মপদ বসাতে চাইছি না, তাদের যদি বাচ্য পরিবর্তন করতে হয় কর্তৃ থেকে, তখন কি করব? ভাববাচ্য করব। ভাব শব্দের এই যে ভাববাচ্যের মধ্যে ভাব পদটা রয়েছে না, এই ভাব পদের অর্থ হচ্ছে ক্রিয়া। কি অর্থ? ক্রিয়া। মানে যে বাচ্যে ক্রিয়াপদের অর্থের প্রাধান্য থাকে, মানে এখানে মূলত কে? ক্রিয়াপদ প্রধান হয়। তাহলে এখানে বলতে পারি আমি দুটা পয়েন্ট, এই পয়েন্টগুলোকে বাদ দিয়ে আমি এখানে এই কথা বলতে পারি যে এখানে 1 নাম্বার পয়েন্ট হচ্ছে কর্তা অপ্রধানঃ ভবতি, অপ্রধানম না, অপ্রধানঃ, কর্তা অপ্রধানঃ ভবতি মানে কর্তাতে তৃতীয়া হয়। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে ক্রিয়াপদম প্রধান, ক্রিয়াপদম এর নিয়ম হচ্ছে সর্বদা প্রথম পুরুষে একবচনে ভবতি। খুব সোজা, মানে কর্মের মতোই হবে। যেরকম আমি গম্যতে করলাম, সেই গম্যতেটাই চলবে সবসময়। দৃশ্যতে, গম্যতে, মানে দৃশ ধাতুর সঙ্গে ইকার লাগিয়ে দেব, গম ধাতুর সঙ্গে ইকার লাগিয়ে দেব, যে ক্রিয়াপদটা বানাবো সেটা কেবলমাত্র তার একটাই রূপ, কারণ এখানে তো কর্ম নেই, সেই জন্য কর্মের বচনকে অনুসরণ করার জন্য কিছুই নেই। যেরকম আমি উদাহরণ দিচ্ছি, অহম, আরে বালকঃ গচ্ছতি, কোথায় গেল গচ্ছতি। তাহলে এখানে দেখুন এই বাক্যটা ছিল কর্তৃবাচ্যে, কর্মবাচ্য করার সঙ্গে সঙ্গে বালকেন, এবার এটাকে গম্য বানিয়ে নিলাম। তারপরে যে টেবিলটা ছিল সেই টেবিল থেকে খালি গম্যতেই হবে। গম্যতে। হ্যাঁ, গম্যতে হয়ে গেল, মিটে গেল, আর কিছু নেই। অহম খাদামি, ক্লিয়ার? ময়া খাদ্যতে, খাদ্যতে। ক্লিয়ার? এখানে বালক যদি বহু বচনে দিই, বা এটা বালকটা বহু বচনে দিই, বালকাহা করি, আচ্ছা আচ্ছা, করছি। বালকাহ গচ্ছন্তি, গচ্ছন্তি, কি হবে? এখানেও বালকই গম্যতে। হ্যাঁ, গম্যতে, কারণ ওর সঙ্গে এটা সম্পর্ক নেই, ওটা অনুক্ত হয়ে এটা গেছে, কোনো চেঞ্জ হচ্ছে না, ক্রিয়াপদের কোনো সম্বন্ধ ক্রিয়া নেই। চেঞ্জ হচ্ছে না, ক্লিয়ার? ক্রিয়া চেঞ্জ হচ্ছে না, এখানে পরিবর্তন হচ্ছে না, না। এটা হচ্ছে ভাববাচ্য, কারণ চেঞ্জ করার মতো কোনো অবজেক্টই নেই এখানে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এই হচ্ছে এখানে গল্প, এটা বলা হচ্ছে ভাববাচ্য।
আমি কয়েকটা বাক্য আপনাদেরকে লিখে দেবো, যদি এটা পরে লিখে দেবো মানে দেরি হবে, হয়তো যদি আজকে লিখি দেরি হবে অনেকটা, নাহলে কালকে সকালে লিখে পাঠাবো। হ্যাঁ হ্যাঁ, আপনি আপনি দেবেন, যেটা আমরা চেঞ্জ করে আপনাকে পাঠাবো আর কি, যাতে হ্যাঁ কারেকশন ঠিক করতে আছে, পারো। কথা প্র্যাকটিস বোঝা করতে। গেছে? তাহলে হ্যাঁ এটা আপনাদেরকে পাঠিয়ে দেবো নাকি আদিক ওদিক? হ্যাঁ, আমি অবশ্য লিখে নিয়েছি। ওকে, পাঠিয়ে দিচ্ছি। আমি নোট করতে খুব ভালোবাসি, তাড়াতাড়ি। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত। হুম। सर বলুন। सर बोल रहे आप तो बोले थे सर एग्जाम 11, 12, 13 को। हाँ तो 11, 12, 13, हाँ। तीन अलग अलग। जी सर, तो सर हम तो हरिद्वार से लौटेंगे सर 9 तारीख को, तो हाँ, सर रिवीजन करने का टाइम सिर्फ एक दिन ही मिलेगा सर। बहुत लेट हो एक, जाएगा ना, इसलिए आपको उस दिन मैंने पूछा, मैंने ऑफिस में भी बता दिया अभी। नहीं सर, और एक हम्म, मतलब और एक बात है सर कि मतलब एग्जाम खत्म होने का बात होता है 15 तारीख तक, मतलब कॉन्टेक्ट करने का बात होता है। तो अगर सर 13, 14, 15 होता तो सर कोई दिक्कत होता सर? 13, कोई 14, 15। जी सर, मिनिमम 2-3 दिन रिविजन करने में सब सब कर पाएंगे सही से, नहीं तो सर एक दिन के अंदर दिक्कत हो जाएगा सर, नहीं कर पाएंगे ठीक से। বলছেন ऐसे পিছলে তো ভালোই হয় না, এগুলোই বলুন। বাকিরা বলুন, যদি সমস্যা না থাকে সেটা চেষ্টা করা যেতে পারে। তাহলে 14 তারিখটা সম্ভবত 13 তারিখটা চন্দন স্যারের ছিল, আমি আর অমিত স্যার হয়তো পিছিয়ে দেবো, হতে পারে। অমিত স্যার আসলে কোথাও বাইরে যাবে মনে হয়, এই কারণে তার একটু ডেটটা দেখতে হবে। আমারটা পেছাতে পারি আমি, অসুবিধা নেই। আমারটা 11 ছিল, ওটা আমি পিছিয়ে 15 করতে পারি, 14 করতে পারি, কোনো অসুবিধা নেই। जी सर, ঠিক আছে, ठीक है सर, थैंक यू। আচ্ছা হোক। আমি আরেকবার কথা বলে নেই ওদের সঙ্গে, দিয়ে আমি আপনাদের জানিয়ে দেবো। আমাদের ওর জন্য কোনো অসুবিধা নেই, ও তাই তো? একজন ঠিক কারোর আছে, জন্য যদি হয় ওর কোনো কর্মচারীর অসুবিধা কথা যাত্রাটা যাচ্ছেন। ঠিক আচ্ছা আছে। ঠিক আছে, ঠিক আছে তাহলে এই পর্যন্ত। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। সকলকে শুভরাত্রি। ধন্যবাদ। শুভরাত্রি স্যার। सर আমি वो পাঠিয়ে नोट দিচ্ছি। दे दीजिएगा सर। হ্যাঁ।